প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। চমৎকার একটি ইলাস্ট্রেশনের মাধ্যমে শুরু করছি তোমাদের নতুন আরও একটি অধ্যায়, যে অধ্যায়টির নাম হচ্ছে যে আর্থিক ভাবনা। তো এই অধ্যায়টি হচ্ছে যে আর্থিক ভাবনা নিয়ে শুরু হয়েছে, আর এই অধ্যায়টির একদম শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে খুবই সুন্দরভাবে এটা স্টার্ট করেছে। তারা হচ্ছে যে একটি ছড়া দিয়ে, যে ছড়াটি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এখানে ছড়াটি তো এটি হচ্ছে যে নবকৃষ্ণ ভট্টাচার্যের একটি ছড়া, যেটি খুবই ফেমাস একটি ছড়া। আর এখানে বলেছে যে নবকৃষ্ণ ভট্টাচার্যের ছড়াটি তোমাদের মনে আছে তো? আচ্ছা, ছড়াটি কি? ছড়াটি হচ্ছে যে পিপিলিকা পিপিলিকা দলবল ছাড়ি একা, কোথায় যাও যাও ভাই বলি, শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায়ে পিলপিল চলি। তো খুবই সুন্দর একটি ছড়া দিয়ে, মোটামুটি তো অত্যন্ত চমৎকার একটি ছড়া দিয়ে এই অধ্যায়টি শুরু করেছে। মূলত এটি ছিল হচ্ছে যে তোমাদের জীবন ও জীবিকা বইয়ের 59 পৃষ্ঠা। এখন আমরা দেখব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের পৃষ্ঠা নং 60-এর সমাধান। তো চলো বন্ধুরা, আমরা দেখি পৃষ্ঠা নং 60-এর মধ্যে কি বলা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে, তোমরা নিশ্চয়ই শুনেছ পিপিলিকা 6 পা দিয়ে খাবারের সন্ধানে এখানে সেখানে ঘুরে বেড়ায়। কি যে পরিশ্রম করে তারা, খাবার মুখে করে বয়ে নিয়ে যায় নিজের ঠিকানায়। দীর্ঘ 6 মাস ধরে তারা এই কাজ করতে থাকে আগামী 6 মাসের খাবার জোগাড় করার জন্য। কি কষ্টই না পিঁপড়ারা করে একটি নিশ্চিন্ত আগামীর জন্য। এসো পিঁপড়ে ও ফড়িং নিয়ে ঈশপের একটি গল্প পড়ি। তো এখানে বলা হয়েছে, গ্রীষ্মের এক চমৎকার দিনে ঘাসফড়িং তার ভায়োলিনটি নিয়ে গান গাইছিল, নাচছিল আর খেলা করছিল মনের আনন্দে। হঠাৎ সে দেখতে পেল একটি পিঁপড়া অনেক কষ্ট করে খাবার বয়ে নিয়ে যাচ্ছে। ঘাসফড়িং পিঁপড়াকে বলল, এত কষ্ট করছো কেন ভাই? এসো আমরা খেলা করি, গান গাই, নাচি। পিঁপড়া বলল, আমাকে অবশ্যই এখন শীতের জন্য খাবার সঞ্চয় করে রাখতে হবে। তুমিও সময় নষ্ট না করে খাবার সঞ্চয় করে রাখো বন্ধু। আরে শীত আসতে আসতে তো এখনো অনেক দেরি, ওসব নিয়ে চিন্তা করো না। এটা কে বলল? ঘাসফড়িং হাসতে হাসতে জবাব দিল। পিঁপড়া কোনো কথা না বলে খাবার নিয়ে তার বাড়ির দিকে রওনা হলো। গ্রীষ্মের শেষে শীত এলো ঝাঁকিয়ে, ক্ষুদায় কাতর ঘাসফড়িং কাঁপতে কাঁপতে পিঁপড়ার বাড়ি এলো। আমায় কিছু খাবার দেবে ভাই? ঘাসফড়িং বলল পিঁপড়াকে। পিঁপড়া বলল, অপেক্ষা করো, আজ তোমায় দিচ্ছি, তবে কাল থেকে তোমার খাবার কিন্তু তোমাকেই জোগাড় করতে হবে। তুমি যদি সেদিন আমার কথা শুনতে, তাহলে আজ তোমাকে আমার কাছে আসতে হতো না, আর ক্ষুধায় কষ্ট পেতে হতো না। তো মোটামুটি এটি ছিল একটি সুন্দর চমৎকার একটি উপদেশমূলক গল্প, শিক্ষণীয় গল্প। তো আমরা দেখতে পাচ্ছি যে এরপরেই হচ্ছে যে আসলে আমাদের মূল কাজ। এখানে হচ্ছে যে আমাদেরকে দুটি প্রশ্ন দিয়েছে, এই যে একটি প্রশ্ন আর হচ্ছে যে এখানে আরেকটি প্রশ্ন, আর হচ্ছে যে একদম আর শেষে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শিক্ষকের মতামতটা দেওয়ার জন্য বলা হয়েছে। তা আমরা প্রথম প্রশ্নটি হচ্ছে যে যদি পড়ি, এখানে বলা হয়েছে যে শীতকালে কে ভালোভাবে এবং নিশ্চিন্তে থাকতে পেরেছিল এবং কেন। এটা হচ্ছে যে এই যে আমরা এর আগে যে গল্পটি পড়েছি, এই গল্পটির আলোকে বলা হয়েছে শীতকালে কে ভালোভাবে এবং নিশ্চিন্তে থাকতে পেরেছিল এবং কেন। তো হচ্ছে যে এটার উত্তর দিব আমরা। এরপরে হচ্ছে যে পরবর্তী প্রশ্নটি ছিল হচ্ছে যে গল্পটি থেকে তুমি কি শিখলে, সেই বিষয়টা এখানে লিখতে হবে। সো ডিয়ার স্টুডেন্টস, এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে চমৎকারভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। এখন তোমাদেরকে নিয়ে যাবো আমাদের আনসার সেকশনে। আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে, প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের 60 পৃষ্ঠার সমাধান। তো এখানে প্রথম প্রশ্ন যেটি ছিল যে হচ্ছে যে শীতকালে কে ভালোভাবে এবং নিশ্চিন্তে থাকতে পেরেছিল এবং কেন। তো এইটার হচ্ছে যে আনসারটা আমরা এভাবে রেডি করেছি। এটা একটি নমুনা উত্তর, তার মানে তোমরা চাইলে তোমাদের মতো করে এটা দিতে পারো, এখান থেকে আইডিয়া নিয়ে, কোনো সমস্যা নেই। শীতকালে পিঁপড়া ভালোভাবে এবং নিশ্চিন্তে থাকতে পেরেছিল কারণ পিঁপড়া জানতো শীত আসলে প্রচণ্ড ঠান্ডায় সে বের হতে পারবে না। সে আরও জানত শীতের সময় খাবার সংকট দেখা দেয়, এসব কারণে সে আগের খাবার
সঞ্চয় করে রাখে। তার মানে হচ্ছে যে শীতকালে পিঁপড়া ভালোভাবে এবং নিশ্চিন্তে থাকতে পেরেছিল, কারণ হচ্ছে যে পিঁপড়া জানতো যে শীতকালে প্রচণ্ড ঠান্ডা পড়ে, সে বের হতে পারবে না তার ঘর থেকে, এবং হচ্ছে সে আরও জানতো যে তখন খাবারের আসলে অনেক সংকট দেখা দেয়, সে খাবারও পাবে না। এসব কারণে সে হচ্ছে যে আগেই হচ্ছে যে তার খাবারটা সংগ্রহ করে রাখে। তো মোটামুটি এভাবে আমরা এটির আনসারটি দিয়েছি। তারপরে হচ্ছে যে এখানে যে পরের প্রশ্ন সেটি হচ্ছে যে গল্পটি থেকে তুমি কি শিখলে, গল্পটি থেকে তুমি যা শিখছো সেটা হচ্ছে যে এখানে লিখতে হবে। তো আমরা নমুনা উত্তরটি এভাবে দিয়েছি যে গল্পটি থেকে আমি শিখলাম, যেমন হচ্ছে আমরা এখানে দুইটা বিষয় লিখেছি। একটি হচ্ছে যে ভবিষ্যতের জন্য সঞ্চয় করা জরুরি, এই জিনিসটা হচ্ছে যে আমরা এই গল্প থেকে শিখেছি। আর দুই নম্বরে আমরা শিখেছি হচ্ছে যে ভালো সময়ে খারাপ সময়ের জন্য চিন্তা করা উচিত এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত, এটা শিখেছি আমরা। তার মানে দুইটা জিনিস শিখেছি, একটি হচ্ছে যে ভবিষ্যতের জন্য সঞ্চয় করা জরুরি, আর হচ্ছে যে ভালো সময়ে খারাপ সময়ের জন্য চিন্তা করা উচিত এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। আচ্ছা, এরপরে সেটি হচ্ছে যে শিক্ষকের মন্তব্য। আপনারা যারা আমাদের হচ্ছে যে শিক্ষক আছেন, আমাদের ক্লাসগুলো দেখেন, তো তাদের জন্য হচ্ছে যে আমরা নমুনা উত্তর এটি রেডি করেছি, যেটি হচ্ছে যে ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমান থেকে যতটুকু সম্ভব সঞ্চয় করতে হবে, এই কথাটা হচ্ছে যে আপনারা এই লাইনটায় লিখে দিতে পারেন। তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের 60 পৃষ্ঠার সমাধান, আর আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা দেখব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের 61 পৃষ্ঠা। তো চলো বন্ধুরা, আমরা দেখি 61 পৃষ্ঠার মধ্যে কি বলা হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একদম টপের মধ্যে এখানে আমরা সঞ্চয় নামে একটি শব্দ দেয়া আছে। তো আমরা পড়ি, চলো। তো এখানে বলা হয়েছে যে তোমাদের একটু পুরনো দিনে ফিরিয়ে নিই। এই অঞ্চল একসময় মায়েরা রান্নার জন্য প্রতি বেলায় যে চালটুকু লাগতো তা হাঁড়িতে নেওয়ার পর সেখান থেকে এক মুঠ চাল আলাদা পাত্রে অথবা কলসে তুলে রাখতেন। এভাবে রোজ রাখতে রাখতে মাস শেষে ওই পাত্রে অনেকখানি চাল জমে যেত। সেটা হতো তাদের সঞ্চয়। তখনকার দিনে মায়েরা সংসারের অনেক বিপদ পার করতেন এই মোট চালের সঞ্চয় দিয়ে। সঞ্চয়ের কথা বলতে গেলে শুরুতেই আসে আয়ের কথা। মানুষ বিভিন্ন উপায়ে আয় করতে পারে, যেমন কোনো নির্দিষ্ট কাজের বিনিময়ে, পারিশ্রমিকের হিসেবে, ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে, কোনো পণ্য বা সেবা উৎপাদন করে ইত্যাদি। তোমরা কি আয় করো? কি মনে হয় তোমাদের? আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি মাটির ব্যাংক দেয়া আছে। মাটির ব্যাংকের মধ্যে 10 টাকা রাখতেছে, সঞ্চয় করতেছে, এরকম একটি ছবি দেখতে পাচ্ছি আমরা। তারপরে হচ্ছে যে এখানে বলা হয়েছে, হ্যাঁ তোমরাও আয় করো, তবে তোমাদের আয়ের ধরন হয়তো ভিন্ন। এই যেমন ধরো তোমাদের বৃত্তি, উপবৃত্তির টাকা, টিফিনের টাকা, ঈদ পূজায় প্রাপ্ত সালামি, প্রণামীর টাকা, জন্মদিন বা বিভিন্ন অনুষ্ঠানে উপহার হিসেবে পাওয়া টাকা ইত্যাদি। আবার তোমাদের কেউ নিজেরা বিভিন্ন কাজ করেও অর্থ উপার্জন করতে পারো, যেমন ইউটিউবে নিজের তৈরি বিভিন্ন সৃজনশীল কন্টেন্ট আপলোড করে, জমিতে চাষের কাজে সাহায্য করে, দোকানে কাজ করে, নিজের বানানো মজার খেলনা বিক্রি করে ইত্যাদি উপায়ে অনেকেই টাকা আয় করে থাকো। উপহার হিসাবে বা অন্য কোনো উপায়ে প্রাপ্ত অর্থ হয়তো তোমরা মনের সুখে খরচ বা ব্যয় করে ফেলো। কখনো মজার কোনো খাবার কিনে খাও, কখনো হয়তো খেলনা কিনে খরচ করো কিংবা বেড়াতে যাও। এতে তোমাদের হাতে আর কোনো টাকাই অবশিষ্ট থাকে না। যদি কোনো বিশেষ প্রয়োজনে তোমাদের কিছু কিনতে হয় তাহলে কি করবে বলো তো? আমাদের কিছু প্রয়োজন হলে আমরা সাধারণত মা বাবা কিংবা ভাই বোনের কাছে চেয়ে নিই, কিন্তু ধরো তোমার নিজের টাকা যদি কিছু টাকা গচ্ছিত থাকে, তাহলে তো তুমি ওই টাকা দিয়েই তোমার প্রয়োজনীয় জিনিসটা কিনতে পারতে, তাই না? তো মোটামুটি এটি ছিল আমাদের 61 পৃষ্ঠার আলোচনা। এখন আমরা দেখব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের 62 পৃষ্ঠা। তো চলো বন্ধুরা, আমরা দেখি 62 পৃষ্ঠার মধ্যে কি বলা হয়েছে। আমরা একদম শুরুতে এখানে দেখতে পাচ্ছি যে বলা হয়েছে, আমরা যখন কোনো প্রয়োজন মেটাতে কিছু কেনাকাটা করি, তখন আমাদের আয়ের মাধ্যমে প্রাপ্ত অর্থের পরিমাণ কমতে থাকে। এভাবে একটি নির্দিষ্ট সময়ে আমরা যে আয় করি তা থেকে ব্যয়ের পর অবশিষ্ট যে অর্থ থাকে তাই সঞ্চয়। তার মানে যদি তোমাদেরকে কেউ জিজ্ঞেস করে সঞ্চয় কি, সঞ্চয় হচ্ছে যে একটি নির্দিষ্ট সময়ে আমরা যে আয় করি তা থেকে ব্যয়ের পর অবশিষ্ট যে অর্থ থাকে তাই হচ্ছে যে সঞ্চয়। এভাবে খুব সিম্পলি তোমরা বলে দিতে পারো। তারপরে বলা হয়েছে যে অপচয় পরিহার করে
মিতব্যয়ী হয়ে অর্থ সাশ্রয় করাটাও কিন্তু সঞ্চয়ের মধ্যে পড়ে। মনে করো গত ঈদ বা পূজায় তুমি 100 টাকা উপহার পেয়েছো, ওটা তোমার আয়। এখন ওই টাকা থেকে তুমি যদি 50 টাকা দিয়ে কোনো খেলনা কিনে থাকো, তারপর তোমার কাছে 50 টাকা জমা থাকছে, এটা হলো তোমার সঞ্চয়। আর যদি পুরো টাকাই খরচ করে ফেলো তাহলে কিছুই সঞ্চয় থাকলো না। এবারে তোমরা একটু মনে করে দেখো তো গত 1 বছরে তোমাদের কেউ কোনো টাকা আয় করেছে কিনা। যেমন সালামি, প্রণামী, উপহার হিসেবে যাতায়াতের বা টিফিনের খরচ বাবদ, নিজের লাগানো গাছের সবজি বা ফল অথবা নিজের পালিত হাঁস মুরগির ডিম বিক্রয় করে ইত্যাদি থেকে প্রাপ্ত আয়। তোমাদের এই আয় টাকা তোমরা কিভাবে খরচ বা ব্যয় করেছো অথবা কত টাকা সঞ্চয় করতে পেরেছো। বিভিন্ন উপায়ে একটি নির্দিষ্ট সময়ে আমরা যে আয় করি তা থেকে ব্যয়ের পর অবশিষ্ট যে অর্থ থাকে তাই সঞ্চয়। প্রতিদিনের কাজকর্মের মধ্যে দিয়েও আমরা সঞ্চয়কে বুঝতে পারি। যেমন ধরো তোমার এলাকাটি পৌরসভার আওতায় পড়েছে, সেখানে প্রতিদিন নিয়ম করে নির্দিষ্ট সময়ে লাইনে পানি সরবরাহ করা হয়। আমরা তখন সারাদিনের জন্য পানি ধরে রাখি। যখন লাইনে পানি থাকে না তখন আমরা সেই জমানো পানি খরচ করি। প্রয়োজনের কথা মাথায় রেখে এভাবে পানি জমিয়ে রাখাই হলো সঞ্চয়। বাড়িতে অপ্রয়োজনে প্রায় আমরা বাতি, ফ্যান ও গ্যাসের চুলা জ্বালিয়ে রাখি, অথচ সেগুলো প্রয়োজন শেষ হওয়া মাত্রই বন্ধ করে রাখা উচিত। তাহলে সেটা হবে আমাদের রাষ্ট্রীয় সম্পদের সঞ্চয়। তো ডিয়ার স্টুডেন্টস, মোটামুটি এখানে সঞ্চয় নিয়ে আসলে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই পেজের মূল কাজটি এখানে তোমাদেরকে একটি চক দিয়েছে। তো এখানে এই চকটি ফিল আপ করতে হবে আমাদেরকে। তো মোটামুটি এটি আমাদের 62 পৃষ্ঠার কাজ। ডিয়ার স্টুডেন্টস, এটি আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। এখন তোমাদেরকে নিয়ে যাবো আমাদের আনসার সেকশন। আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দেবে এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ষষ্ঠ শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের 62 পৃষ্ঠার সমাধান। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা যেটি নমুনা উত্তরটি এভাবে রেডি করেছি, যেখানে বলা হয়েছে আয় কি বাবদ এবং কত এটা লিখতে। তো প্রথমটা তারা একটা উদাহরণস্বরূপ দিয়েছে, তারা দিয়েছে সালামি, প্রণামী অথবা উপহার স্বরূপ 100 টাকা তুমি আয় করেছো, সেটি দিয়েছে। তারপর যে ব্যয়, আয় অনুপাতে ব্যয়। তো ব্যয় করেছো 100 টাকা পাওয়ার পর তুমি 50 টাকার খেলনা কিনছো, তারপরে সঞ্চয় করছো কত, বাকি 50 টাকা সঞ্চয় করছো। তারা একটা উদাহরণস্বরূপ একটা পয়েন্ট তারা দিয়েছে। এরপরে 2 নম্বরটি যে আমরা তোমাদের জন্য নমুনা উত্তর এইভাবে রেডি করেছি যে টিফিনের জন্য প্রতিদিন তুমি 50 টাকা পাও। হ্যাঁ, তুমি 50 টাকা পেয়েছো টিফিনের জন্য, আর খরচ করেছো কত, টিফিন ক্রয় করেছো 35 টাকা। তার মানে তোমার অবশিষ্ট তোমার সঞ্চয় করেছো তুমি এখান থেকে 15 টাকা। আচ্ছা, এরপরে পুরাতন খেলনা বিক্রি 150 টাকা। তোমার বাসায় পুরাতন খেলনা ছিল, সেটা বিক্রি করেও তুমি 150 টাকা আয় করেছো। তো এই আয় থেকে ছোট বোনকে দিয়েছো 50 টাকা, আর তোমার কাছে সঞ্চয় থাকলো 100 টাকা। আচ্ছা, এরপরে 4 নম্বর পয়েন্টে আমরা যেটি দিয়েছি, বাবার কাজে সাহায্য করে 100 টাকা। তার মানে বাবার কাজে সাহায্য করেছো, বাবা তোমাকে 100 টাকা দিয়েছে, এটাও তোমার আয়। তো এই 100 টাকা থেকে তুমি ব্যয় করেছো কি, নতুন খেলনা ক্রয় 70 টাকা। তুমি এই নতুন খেলনা ক্রয় করেছো 70 টাকা, তাহলে তোমার কাছে অবশিষ্ট থাকলো কত, 30 টাকা। তো আমরা যে মোট আয়টা কত হলো, মোট আয়টা আমরা দিয়েছি এখানে 400, যেমন 50 আর 150, মানে 200 এর একে 300, আর এখানে 100, মোট 400 টাকা তোমার আয় হয়েছে। এরপরে তোমার ব্যয় হয়েছে কত, এখানে 50 টাকা, এখানে 35 টাকা, তার মানে 85, আর 85 আর 50 তোমার 130, 135, তারপর 135 আর 70 205 টাকা। এটা তোমার ব্যয়। আচ্ছা, তারপরে তোমার সঞ্চয় এখানে 50 আর এখানে 100, তাহলে 150 আর 100, 50 আর 30 180, 180 আর 15 195 টাকা তোমার সঞ্চয়। সো ডিয়ার স্টুডেন্টস, এটি আমাদের 62 পৃষ্ঠার সমাধানটি ছিল। তো তোমরা আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা আলোচনা করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের 63 পৃষ্ঠা নিয়ে। তো চলো বন্ধুরা, আমরা দেখি 63 পৃষ্ঠার মধ্যে কি বলা হয়েছে। আমরা একদম শুরুতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বলা হয়েছে, সব সময় একটা কথা মনে রাখবে, আমাদের আয় ব্যয় যাই হোক না কেন
সেটা অবশ্যই বাবা মা এবং পরিবারের অন্য সদস্যদের জানাবো। আমাদের হাতে কখন কোথা থেকে কত টাকা এলো এবং সেগুলো কিভাবে খরচ করলাম কিংবা জমালাম, জমানো বা সঞ্চিত অর্থ কিভাবে খরচ করা বা কাজে লাগানো যায় তা তাদেরকে জানানোর পাশাপাশি তাদের পরামর্শ নিতে পারি। এতে তারাও আমাদের উপর অনেক খুশি থাকবেন। সুতরাং তাদের না জানিয়ে কোনো কাজ করা একদমই ঠিক হবে না। তাদের কাছে আমাদের সবসময়ই স্বচ্ছ থাকতে হবে। আচ্ছা, এরপরে বলা হয়েছে এবার এসো আমরা একটু হিসাব নিকাশ করি। তোমাদের জীবন ও জীবিকা খাতায় নিচে চকটি এঁকে নাও। চকে তোমার আয় ও ব্যয় লিখে রাখবে। বাম পাশে অবশ্যই তারিখ লিখবে। এমন হতে পারে পুরো মাসে কেউ হয়তো 1 টাকাও হাতে পেলে না, তা নিয়ে একদমই মন খারাপ করবে না। পরের মাসের জন্য অপেক্ষা করো, যখন টাকা হাতে পাবে তখন লিখবে। মনে রাখবে খরচের খাত নির্বাচনে প্রয়োজন ও পছন্দ বিবেচনায় রাখতে হবে। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটি চক দিয়েছে। তো মূলত হচ্ছে যে আমাদের 63 পৃষ্ঠায় এই চকটিই হচ্ছে যে আমাদের মেইন কাজ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানে বলা হয়েছে তারিখ দিয়েছে, আয়ের খাত দিয়েছে, আয় দিয়েছে, ব্যয়ের খাত দিয়েছে, ব্যয় দিয়েছে, উদ্বৃত্ত এবং হচ্ছে সঞ্চয় দিয়েছে। সো ডিয়ার স্টুডেন্টস, এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। এখন তোমাদেরকে নিয়ে যাবো আমাদের আনসার সেকশন। আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই হচ্ছে যে ষষ্ঠ শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের 63 পৃষ্ঠার সমাধান। তো ডিয়ার স্টুডেন্টস, এখানে এটি হচ্ছে যে একটি নমুনা উত্তর আমরা আমাদের মতো করে দিয়েছি। তোমরা চাইলে এখান থেকে আইডিয়া নিয়ে তোমাদের মতো করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো প্রথম ঘরে হচ্ছে যে আমরা এখানে দিয়েছি হচ্ছে 12/6/2024 তারিখ দিয়েছি। তুমি চাইলে তোমার মতো করে একটি তারিখ দিতে পারো। তো এখানে আমরা হচ্ছে যে আয়ের খাত দিয়েছি, হচ্ছে যে মামা দিয়েছে, মামা 100 টাকা দিয়েছে, এটি হচ্ছে যে আয়। আর ব্যয়ের খাত, এই 100 টাকা থেকে তুমি কি করছো, 45 টাকা হচ্ছে যে খাবার কিনছো, তারপরে হচ্ছে 55 টাকা তোমার এখানে সঞ্চয় হয়েছে, মানে তোমার উদ্বৃত্ত জমা থেকেছে। আচ্ছা, এরপর আমরা দিয়েছি হচ্ছে যে 13/6/2024। ওই দিন হচ্ছে দাদু দিয়েছে তোমাকে কত, 50 টাকা দিয়েছে। তুমি কোনো কিছু ব্যয় করনি, তোমার ব্যয় হচ্ছে যে 0, তাহলে তোমার এখানে 50 টাকা পুরাই আসলে জমা সঞ্চয় হয়ে গেছে। আচ্ছা, এরপরে হচ্ছে 3 নম্বর ঘরে আমরা দিয়েছি 14/6/2024 বাবাকে সহায়তা বাবদ। তুমি তোমার বাবার কোনো কাজে সহায়তা করেছো, তোমার বাবা তোমার উপর খুশি হয়ে তোমাকে 100 টাকা দিয়েছে। তো এই টাকাটা হচ্ছে তোমার আয়। আর তুমি এই 100 টাকা থেকে তোমার বোনকে দিয়েছে হচ্ছে যে 50 টাকা। তো বোনকে 50 টাকা দেওয়ার পরও তোমার আরও 50 টাকা এখানে উদ্বৃত্ত সঞ্চয় হয়েছে, এই যে 50। আচ্ছা, এরপরে হচ্ছে যে 15/6/2024 ওই দিন হচ্ছে তোমার বাবা মা দাদু মেলা উপলক্ষে, মানে হচ্ছে মেলা উপলক্ষে তোমাকে 700 টাকা দিয়েছে, এটা বলা হয়েছে। এখানে 21 কথাটি লিখতে হবে না। আচ্ছা, তো এই 700 টাকা থেকে তুমি হচ্ছে যে খেলনা এবং হচ্ছে খাবার কিনেছো 370 টাকার। তার মানে হচ্ছে যে তোমার এখানেও জমা হয়েছে যে 330 টাকা, মানে হচ্ছে যে 700 থেকে 370 গেলে আরও তোমার 330 টাকা এখানে জমা থেকে গেছে তোমার কাছে। আচ্ছা, এরপরে আমরা দিয়েছি হচ্ছে যে 16/6/2024 বিদ্যালয়ের মাঠে বার্ষিক মেলা হয়েছে। ওই মেলাতে তুমি তোমার পরিবারের কাছ থেকে 1000 টাকা নিয়েছো। তো 1000 টাকার মধ্যে তুমি খরচ করেছো, খেলনা কিনছো, খাবার কিনছো, খাবার খেয়েছো, তারপর হচ্ছে নাগরদোলায় উঠেছো, বায়োস্কোপ দেখেছো, তারপর হচ্ছে যে পুতুল নাচ দেখেছো। তো এই সব মিলে হচ্ছে তোমার খরচ হয়েছে 690 টাকা। তার মানে তোমার কাছে এখনও জমা থেকে গেছে আরও 310 টাকা এই টাকা থেকে। আচ্ছা, এরপরে হচ্ছে যে 17/6/2024 নানু ও নানির কাছে উপহার। তোমার নানু তোমার বাড়িতে আসছে, বাসায় আসছে, তো তারা হচ্ছে তোমাকে 450 টাকা উপহার দিয়েছে। এই টাকা থেকে তুমি তোমার বোনকে হচ্ছে যে 150 টাকা দিয়েছো, দেওয়ার পরেও তোমার কাছে আরও 300 টাকা সঞ্চয় থেকেছে। তার মানে তুমি এগুলো খরচ করেনি, তুমি এগুলো সঞ্চয় করে রেখে দিয়েছো। আচ্ছা, এরপরে হচ্ছে যে 18/6/2024 বিদ্যালয়ের বার্ষিক পিকনিক হয়েছে। ওই পিকনিকে হচ্ছে তুমি 1000 টাকা পেয়েছো। ওই 1000 টাকা থেকে তুমি পিকনিক বাবদ খরচ করেছো হচ্ছে 750 টাকা। আর 1000 থেকে 750 টাকা গেলে আর থাকে হচ্ছে যে 250 টাকা, 250 টাকা। এই 250 টাকা তোমার সঞ্চয় হয়েছে। সো ডিয়ার স্টুডেন্টস, এটি হচ্ছে যে আমরা আমাদের মতো করে একটি তারিখ দিয়েছি, তারপরে হচ্ছে যে আয়ের খাত দিয়েছি, আয় দিয়েছি। তোমরা চাইলে এগুলো তোমাদের মতো করে
তোমরা ফিল আপ করতে পারো। তো আমাদের হচ্ছে যে মোট আয় হয়েছে, আমরা এই সবগুলো আয়ের খাতগুলোকে যোগ করেছি, যোগ করার পর আমরা দেখেছি যে আমাদের 3400 টাকার মতো এখানে আয় হয়েছে। আর হচ্ছে যে টোটাল আমাদের ব্যয় হয়েছে হচ্ছে যে 2055 টাকা ব্যয় হয়েছে, সেটি আমরা লিখেছি। তো আয় থেকে ব্যয়টা বাদ দেওয়ার পরে আর আমাদের উদ্বৃত্ত হচ্ছে সঞ্চয় 1345 টাকা ছিল, সেটা হচ্ছে যে আমরা এখানে দিয়েছি। সো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল হচ্ছে যে আমাদের 63 পৃষ্ঠার সমাধান। আর আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা দেখব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের 64 পৃষ্ঠার সমাধান। তো প্রিয় বন্ধুরা, আমরা দেখি 64 পৃষ্ঠার মধ্যে কি বলা হয়েছে। এটা একদম টপের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটি বাক্য দেওয়া আছে সঞ্চয়ের গুরুত্ব। তো আমরা বুঝতে পেরেছি যে এখন তোমাদের সঞ্চয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করা হবে এই টপিকে। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি ছবি দেওয়া আছে, চিত্রটির নাম্বার হচ্ছে যে 4x2, যেখানে বলা হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ে একসময় বড় সুযোগ তৈরি হয়, মানে অল্প অল্প সঞ্চয় করে একসময় আসলে বিশাল একটা সুযোগ তৈরি হয়। যেমন হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি একটি কয়েন করে একসময় অনেকগুলো কয়েন হয়ে গেছে। এরপরে হচ্ছে যে এখানে বলা হয়েছে যে রামুর স্বপ্ন নামে হচ্ছে যে একটি গল্প দিয়েছে। তো চলো বন্ধুরা, আমরা আশা করি এই গল্পটি খুবই চমৎকার হবে আর তোমরা এটি খুবই এনজয় করবে আমাদের সাথে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে রামুদের বাড়ি কক্সবাজারের উখিয়ায়, ওর বাবা সাগরে মাছ ধরেন, সেই মাছ বাজারে বিক্রি করে যা টাকা পান তার সবটুকু দিয়েই তিনি চাল ডাল ইত্যাদি কেনেন। এভাবেই তাদের খাওয়া পড়া চলে। আর রামুর খুব শখ স্কুলে যাওয়া, কিন্তু ওর বাবা ওকে সঙ্গে নিয়ে সাগরে নিয়ে যান। বাবাকে সাহায্য করতে গিয়ে রামুও মাঝে মাঝে 2-4টি মাছ ধরে। ও তার বাবার কাছে আবদার করে বলে, এই মাছ বেগুন কিন্তু আর, তার মানে হচ্ছে যে এই মাছগুলো কিন্তু আমার। এরপরে হচ্ছে যে ওর বাবা হেসে বলেন, এই অজ্ঞা মাছ দিয়ে রে তুই কি গরিবি দে। তার মানে হচ্ছে তার বাবা তাকে বলে হচ্ছে তুই কি করবি এই একটা মাছ দিয়ে। তখন রামু মাথা ঝাঁকিয়ে বলে, কি আল্লাই আব্বাজি বেসুম আর টিয়া দিয়ে রে মজা গড়ি খাইউম দে। আচ্ছা আচ্ছা, এটা আমি আসলে পড়তে পারতেছি না। আচ্ছা, তো এখানে বলা হয়েছে যে কেন বাবা বেচবো আর টাকা দিয়ে মজা খাবো। আচ্ছা, কিন্তু আসলে রামু একটা টাকাও নষ্ট করে না। ওর ধরা মাছগুলো বাজারে বিক্রি করে টাকাটা সে তার মায়ের হাতে তুলে দেয় জমা রাখার জন্য। এর মধ্যে একদিন সাগরের ঝড়ের তোড়ে ওদের ঘরের চাল উড়িয়ে নিয়ে যায়। রামুর বাবা তো মাথায় হাত, মাথা গোজার ঠাঁই হবে কোথায়। এগিয়ে আসেন রামুর মা, একটু একটু করে এতদিনের জমানো টাকাগুলো বের করে আনেন, টিন কিনে মেরামত করেন তাদের সেই ঘর। রামুর বাবা ভাবেন কোথা থেকে এলো এই টাকা। সব শুনে তিনি রামুর উপর খুশি হন। তারপর হচ্ছে যে ওকে বুকে জড়িয়ে ধরে বলেন, ও বাপ তোর আজিয়ার তুন আর দরিয়া জন নপরিব। সাংঘাতিক। আচ্ছা, এটা পড়তে পারতেছি না। আচ্ছা, তুই এখন তুন স্কুলে যাবি। আচ্ছা, তার মানে এখানে বলা হয়েছে যে আর আই প্রত্যেকদিন 10 টিয়া গড়ি তোর কাছত জমা রাখি দিউম বাজান। মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা, তার মানে হচ্ছে যে বাবা আজ থেকে তোকে আর সাগরে যেতে হবে না, তুই স্কুলে যাবি আর আমি প্রতিদিন 10 টাকা করে তোর কাছে জমা রাখিব। সো ডিয়ার স্টুডেন্টস, এটি ছিল হচ্ছে যে আমাদের 64 পৃষ্ঠা আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের 65 পৃষ্ঠা নিয়ে। তো চলো বন্ধুরা, আমরা দেখি 65 পৃষ্ঠার মধ্যে কি বলা হয়েছে। তো আমরা এখানে একদম টপের মধ্যে দেখতে পাচ্ছি যেখানে বলা হয়েছে, ক দিয়ে বলা হয়েছে যে তোমাদের ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে সঞ্চয়ের সুবিধাগুলো উল্লেখ করো। তারপরে খতে বলা হয়েছে যে সঞ্চয় না করলে কী ধরনের সমস্যা হতে পারে বলে তোমরা মনে করো। আচ্ছা, এই দুইটা টপিক এখানে বলেছে। তারপরে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এখানে বলেছে সঞ্চয় বিপদের বন্ধু। দুর্যোগ বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ব্যক্তির আয় বন্ধ হয়ে গেলে বা সম্পদ বিনষ্ট হলে হঠাৎ করে অর্থের প্রয়োজন হতে পারে। এরকম পরিস্থিতিতে এমনকি মৌলিক চাহিদা পূরণ করাও কষ্টকর হয়ে যায়। এরকম পরিস্থিতিতে মোকাবেলা করার জন্য সঞ্চয় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের বিভিন্ন ইচ্ছা পূরণের জন্য সঞ্চয় করা প্রয়োজন। মা দিবসে কিংবা বাবা দিবসে অথবা ভাই বোন বন্ধুদের জন্মদিনে আমরা বিভিন্ন উপহার দিতে চাই। হতে পারে সেটা নিজ হাতে বানানো কোনো জিনিস কিংবা কিনে দেওয়া কিছু। তবে উপহার বানিয়ে কিংবা কিনে দিতে হলে আমাদের কিছু না কিছু টাকা প্রয়োজন। এই টাকা আমরা সঞ্চয়ের মাধ্যমে পেতে পারি। এছাড়া বই, খেলনা বা পছন্দের ব্যাগ ইত্যাদি কিনতে আমাদের সঞ্চয়ের টাকা
কাজে লাগাতে পারি। আর মা বাবাও অনেক সময় টাকার প্রয়োজন হয়, তখন যদি ছোটরা তাদেরকে সঞ্চয় থেকে তাদের সাহায্য করতে পারে, তবে সেটা অনেক সময় যেমন গর্বের হয় তেমনি বাবা মার জন্য অনেক উপকার হয়। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে যে কোনো বয়স থেকেই সঞ্চয় করা যেতে পারে। সঞ্চয়ের জন্য মূল বিষয় হলো ইচ্ছে এবং হচ্ছে সঞ্চয়ের কৌশল সম্পর্কে অবগত হওয়া। এখন থেকেই আমাদের সঞ্চয়ী হতে হবে। এরপরে হচ্ছে যে এখানে একটি শপথ বাক্য দিয়েছে। এখানে বলা হয়েছে যে চলো সবাই শপথ নিই। কী শপথ নেবে? সেটি হচ্ছে যে বিনা প্রয়োজনে ব্যয় নয় তবে হবে সঞ্চয়। বিনা প্রয়োজনে ব্যয় নয় তবে হবে সঞ্চয়, এরকম একটি শপথ দিয়েছে। তো তোমরা চাইলে শপথটি করতে পারো। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে বলা হয়েছে এসো সঞ্চয় করি। এবার হচ্ছে সঞ্চয় করার কিছু তোমাদেরকে দিক নির্দেশনা দিবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বলা হয়েছে প্রায় 100 বছর আগে সঞ্চয় করার একটি সহজ ও ঝামেলাহীন কৌশল উদ্ভাবন করেছিলেন জাপানি এক নারী। তিনি এর নাম দিয়েছিলেন হচ্ছে যে কাকেইবো। এর অর্থ হলো পারিবারিক আর্থিক খতিয়ান। কাকেইবোতে হিসাব নিকাশ রাখা হয় কাগজ কলমে, অর্থাৎ ডায়েরিতে, অর্থাৎ আর্থিক ডায়েরিতে। কাকেইবো অনুসারে কোনো কিছু কেনার আগে নিজেকে কিছু প্রশ্ন করতে হবে। তো এখানে প্রথম যেটি প্রশ্ন করতে হবে, যা কিনতে চাই তা কেনার মতো টাকা অথবা অর্থ আছে কিনা, এটা নিজেকে প্রশ্ন করতে হবে। এরপরে হচ্ছে যে যা কিনবো তা আসলেই ব্যবহার করা হবে কিনা, এটা প্রশ্ন করতে হবে নিজেকে। তারপরে হচ্ছে যে সেটি এখনই কেনা প্রয়োজন আছে কিনা, এটি প্রশ্ন করতে হবে নিজেকে। এরপরে হচ্ছে সেটি সত্যিই কাজে লাগবে কিনা, এই প্রশ্নটি করতে হবে। এরপরে হচ্ছে যে না কিনলে কোনো ক্ষতি আছে কিনা, এটি নিজেকে প্রশ্ন করতে হবে। এরপর হচ্ছে যে এই মুহূর্তে না কিনলে চলবে কিনা। তো এইসব প্রশ্ন করার পরে যদি তুমি দেখো যে সবগুলোর উত্তর হ্যাঁ হ্যাঁ আসে, তাহলে হচ্ছে তুমি তখন ওই কাজটি করতে পারো। তো এটি হচ্ছে যে তোমাদের 65 পৃষ্ঠার আলোচনা। এখন আমরা আলোচনা করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের 66 পৃষ্ঠা নিয়ে। তো চলো বন্ধুরা আমরা দেখি 66 পৃষ্ঠার মধ্যে কি বলা হয়েছে। আমরা এখানে একদম টপের মধ্যে দেখতে পাচ্ছি বলা হয়েছে কোনো কিছু কেনার আগে নিজেকে উপরের প্রশ্নগুলো করলে হয়তো তুমি যা কিনতে চাচ্ছ তা কেনার যৌক্তিক কারণ জানতে পারো। এই যে এই প্রশ্নগুলো। আচ্ছা, এরপরে হচ্ছে যে অথবা কেনার ইচ্ছা ত্যাগও করতে পারো। ফলে অযৌক্তিক বা অযথা যা ব্যয় করতে যাচ্ছিলে তা পরিণত হবে তোমার সঞ্চয়ে। যখন তুমি দেখবা যে না এটা প্রয়োজন নেই, তখন তুমি ওই টাকাটা খরচ করবে না, এটা সঞ্চয় করে রেখে দিবা। এটা হচ্ছে তোমার সঞ্চয়ে পরিণত হবে। এই কারণে আমাদের সব সময় কোনটি মৌলিক প্রয়োজন বা ভেবে দেখতে হবে। নিজেদের অযাচিত ইচ্ছা পূরণের জন্য আমরা অনেক সময় নিজেদের কিছু বদ অভ্যাস গড়ে তুলি। যেমন হচ্ছে যে আমরা জাঙ্ক ফুড খাওয়া, রাস্তা থেকে অস্বাস্থ্যকর খাবার খাওয়া, অপ্রয়োজনীয় কেনাকাটা করা বা সামনে কিছু দেখলেই কেনার জন্য ছটপট করা ইত্যাদি। আবার তোমাদের কারো কারো থাকতে পারে অনেক ধরনের বিলাসিতা, যেমন ঘন ঘন নতুন জামা কাপড় জুতা কেনা, কিংবা নানা রকম ভিডিও গেম, বন্ধুদের জন্য দামি গিফট কেনা। প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু ভালো নয়, এজন্য মনে রাখবে। আচ্ছা, এখানে দিয়েছে হচ্ছে জাঙ্ক ফুডটা দিয়েছে হচ্ছে যে রেড লাইট দিয়েছে রেড অ্যালার্ম। তারপর হচ্ছে গেমস দিয়েছে হচ্ছে যে ইয়েলো অ্যালার্ম। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে গ্রিন লাইটটা দিয়েছে হচ্ছে যে তোমাদের পড়ালেখা। এটি হচ্ছে যে আমাদেরকে করতে হবে। তার মানে এখানে বদ অভ্যাস বাদ দাও। তার মানে বদ অভ্যাস দেখিয়েছে হচ্ছে জাঙ্ক ফুড, এটা বাদ দিতে হবে। তারপর ইয়েলো লাইটটা দেখিয়েছে হচ্ছে বিলাসিতা হচ্ছে কি করতে হবে, কমাতে হবে। তারপর হচ্ছে মৌলিক প্রয়োজন হচ্ছে যে আমাদের গ্রিন লাইট, যেটি হচ্ছে যে খরচ করো। তার মানে হচ্ছে পড়ালেখার কাজে খরচ করতে পারো, এটা এখানে বলা হয়েছে। এটি হচ্ছে কি, এটি হচ্ছে যে সঞ্চয় সিগন্যাল। তো এইখানে বলা হয়েছে যে যে কোনো বদ অভ্যাস যেমন জাঙ্ক ফুড সবারই স্বাস্থ্য ঝুঁকি আছে, তাই সেসব আমরা বাদ দেব। এই যে হচ্ছে রেড লাইটের মধ্যে। তারপর হচ্ছে বিলাসিতার কোনো শেষ নেই, তাই সেগুলো কমাবো। এটা হচ্ছে যে আমাদের কমাতে হবে। এটি হচ্ছে যে আমাদের ইয়েলো লাইট। তারপর হচ্ছে যে আমাদের মৌলিক প্রয়োজনগুলো আসলে খুবই কম, সেগুলোর জন্য আমরা খরচ করব। তার মানে হচ্ছে মৌলিক প্রয়োজন যে পড়ালেখার জন্য এবং হচ্ছে যে আমাদের অন্ন বস্ত্র চিকিৎসা বাসস্থান, সেগুলোর জন্য হচ্ছে যে আমাদেরকে অবশ্যই খরচ করতে হবে। এগুলো হচ্ছে যে আমাদের প্রয়োজন। সো ডিয়ার স্টুডেন্টস, এটি হচ্ছে যে আমাদের 60 পৃষ্ঠার আলোচনা। আর আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের 67 পৃষ্ঠা নিয়ে। তো চলো বন্ধুরা আমরা দেখি 67 পৃষ্ঠার মধ্যে কি বলা হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একদম টপে বলা হয়েছে যে আর তাতেই আমাদের সঞ্চয় বাড়বে। হয়তো 24 ঘন্টার পর তোমার চিন্তাটা বদলাতেও পারে,
তাই যে কোনো কিছু কেনার আগে দুইবার ভাবতে হবে। কি ভাবতে হবে? এখানে বলা হয়েছে যে ইচ্ছে যদি হয় কিছু কিনবার, তার আগে ভেবে নিও বারবার। এই কথাটা আসলে আমাদেরকে ভাবতে হবে, তাহলে হচ্ছে যে আমরা বুঝতে পারবো যে এই জিনিসটা আসলে কতটুকু আমাদের প্রয়োজন এবং কতটুকু আমাদের প্রয়োজন নয়। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে এবার নিরিবিলি বসে নিজেকে নিয়ে একটু ভাবো, তোমার কোন কাজগুলো করা ঠিক হচ্ছে না তা নিজেই খুঁজে বের করো। কোনগুলো তোমার জন্য বিলাসী আচরণ তাও ভাবো। এরপর তোমার কোন জিনিসগুলো কেনা প্রয়োজন তার একটি তালিকা বানাও। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি শূন্যস্থান পূরণ দিয়ে হচ্ছে 3টি এখানে কালার দিয়ে, এখানে কালার করে আসলে 3টি চক দিয়েছে আমাদেরকে। তো হচ্ছে যে আমরা যদি একটু পড়ি, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে তোমার কি কি বদ অভ্যাস যেমন জাঙ্ক ফুড আছে যা বাদ দিতে হবে, এখানে সেটি লিখতে হবে। কী কী বদ অভ্যাস আছে যেগুলো বাদ দিতে হবে, অথবা কী কী জাঙ্ক ফুড তুমি খাও যেগুলো বাদ দিতে হবে, এখানে এগুলার তালিকা করতে হবে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে তোমার কী কী বিলাসিতা আছে যা কমাতে হবে, বিলাসিতাগুলো এখানে লিখতে হবে, তালিকা তৈরি করতে হবে। এরপর হচ্ছে তোমার কি কি প্রয়োজন আছে যা কিনতে হবে, তোমার যেগুলো হচ্ছে মৌলিক প্রয়োজন সেগুলো হচ্ছে তুমি এখানে লিপিবদ্ধ করবে। আচ্ছা, এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে উপরের চকটি পূরণ করে এখানে তোমার অভিভাবকের মতামত স্বাক্ষর নাও। উপরের চকগুলো হচ্ছে তুমি পূরণ করে তোমার অভিভাবককে দেখাবে, এরপর হচ্ছে তিনি এটার উপরে একটি মতামত দিবে এখানে স্বাক্ষর সহ, সেই জিনিসটা হচ্ছে তোমাকে এখানে ফিল আপ করতে হবে। সো ডিয়ার স্টুডেন্টস, এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশন খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। এখন আমরা তোমাদেরকে নিয়ে যাবো সেখানে, আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের 67 পৃষ্ঠার সমাধান। তা আমরা হচ্ছে যে এটি এভাবে দিয়েছি যে শূন্যস্থান পূরণ। তা আমাদের প্রথম যে টপিকটি ছিল সেটি হচ্ছে যে লাল কালারের যে তোমার কী কী বদ অভ্যাস যেমন হচ্ছে জাঙ্ক ফুড আছে যা বাদ দিতে হবে, কী কী বদ অভ্যাস আছে বাদ দিতে হবে, বা কী কী জাঙ্ক ফুড তুমি খাও সেগুলো বাদ দিতে হবে। তা আমরা হচ্ছে যে এখানে নাম্বার 1 যেটি দিয়েছি সেটি হচ্ছে যে নতুন জামা কাপড় কেনা, এটা একটা বদ অভ্যাস যে শুধু শুধু নতুন জামা কাপড় কেনা যেটির কোনো প্রয়োজন নেই সেটি তোমরা বাদ দিতে পারো। এরপর আমরা 2 নাম্বার দিয়েছি হচ্ছে ঘন ঘন খেলনা ক্রয় করা, এটিও একটা বদ অভ্যাস, তো তোমরা চাইলে এটিও বাদ দিতে পারো। তারপর হচ্ছে জাঙ্ক ফুড যেগুলো বাদ দিতে হবে সেটি হচ্ছে যে ঝালমুড়ি খাওয়া বাদ দিতে হবে, সিঙ্গারা খাওয়া বাদ দিতে হবে, ফুচকা খাওয়া বাদ দিতে হবে, এগুলো হচ্ছে জাঙ্ক ফুড, এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, তো সেই জন্য এগুলো বাদ দিতে হবে। সো হচ্ছে যে আমরা এখানে এভাবে 3টি তালিকা তৈরি করেছি। এরপরে হচ্ছে যে আমাদের যেটি আছে সেটি হচ্ছে তোমাদের কী কী বিলাসিতা আছে যা কমাতে হবে। তো হচ্ছে যে আমাদের বিলাসিতার মধ্যে একটি হচ্ছে যে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, এটাও একটা বিলাসিতা, এটাও আমাদেরকে কমাতে হবে। এরপর হচ্ছে যে 2 নাম্বার হচ্ছে দামি পোশাক পরা, এটাও আমাদের একটা বিলাসিতা, এটাও কমাইতে হবে। তারপরে 3 নাম্বার হচ্ছে যে বেশি বেশি ঘুরতে যাওয়া, এটিও একটি বিলাসিতা, এটিও আমাদেরকে মোটামুটি কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে হবে। তো আমরা হচ্ছে যে এটিও 3টি তালিকা তৈরি করেছি, তবে এগুলো আমরা আমাদের মতো করে করেছি একটি নমুনা উত্তর হিসেবে, তোমরা চাইলে তোমাদের মতো করে রেডি করতে পারো। এরপরে হচ্ছে যে আমাদের যেগুলো মৌলিক প্রয়োজন সে বিষয়ে তোমার কি কি প্রয়োজন আছে যা কিনতে হবে। তো এটির মধ্যে মৌলিক প্রয়োজনের মধ্যে একটি হচ্ছে যে আমরা দিয়েছি একটি নতুন স্কুল ব্যাগ কেনা, তোমার স্কুল ব্যাগ কেনাটা একটা মৌলিক প্রয়োজন, সেটি তুমি সেখানে খরচ করতে পারো। এরপর হচ্ছে 2 নম্বরে হচ্ছে যে একটি জ্যামিতি বক্স কেনা, এটিও একটি মৌলিক প্রয়োজন, তুমি চাইলে এখানেও খরচ করতে পারো। এরপর হচ্ছে কিছু ফলমূল কেনা, এগুলোর জন্য তুমি খরচ করতে পারো, এগুলো মৌলিক প্রয়োজন, এগুলো কোনো অসুবিধা নাই। তো মোটামুটি এটি হচ্ছে যে আমাদের এই যে 3টি কালারের যেই চকগুলো ছিল এগুলোর উত্তর। এরপরে হচ্ছে সর্বশেষ যেটি বলা হয়েছে উপরের চকটি পূরণ করে এখানে তোমার অভিভাবকের মতামত অথবা স্বাক্ষর নাও। তো হচ্ছে যে অভিভাবকের মতামত অথবা স্বাক্ষরের জন্য আমরা হচ্ছে যে এখানে এভাবে রেডি করে রেখেছি, যেটি হচ্ছে অভিভাবক এভাবে লিখতে পারেন যে হচ্ছে তুমি তোমার বদ অভ্যাসগুলো উপলব্ধি করতে পারায় এবং তোমার মৌলিক চাহিদাগুলো বুঝতে পারায় আমি অত্যন্ত খুশি। এটি হচ্ছে যে মোটামুটি আমাদের 67 পৃষ্ঠার সমাধান, আর আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা আলোচনা করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের 68 পৃষ্ঠা নিয়ে। তো চলো বন্ধুরা আমরা দেখি 68 পৃষ্ঠার মধ্যে কি বলা হয়েছে। 68 পৃষ্ঠার একদম প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে এবার চলো শিক্ষকের নির্দেশনা অনুসরণ করে আমরা একটা শপিং গেম খেলি। 4টি দোকানে আমাদের জন্য জিনিসপত্র ডামি সাজানো আছে। প্রথম দোকান হচ্ছে শৌখিন স্টোর, প্রথম দোকানটি হচ্ছে যে শৌখিন স্টোর নামে। তারপর হচ্ছে যে দ্বিতীয় দোকান টক ঝাল মিষ্টি, দ্বিতীয় দোকানের নাম হচ্ছে টক ঝাল মিষ্টি। তৃতীয় দোকান সেটা হচ্ছে যে পেপার টু পেন্সিল,
তৃতীয় দোকানের নাম পেপার টু পেন্সিল। তারপরে চতুর্থ দোকানের নাম হচ্ছে যে খেলাঘর। আচ্ছা, এবার বলা হয়েছে তোমার হাতে 100 টাকা কাগজের দেওয়া হলো, কাগজের 100 টাকা তোমার হাতে দেওয়া হলো। এবার তোমরা কেনাকাটা করো। আচ্ছা, সব দোকান থেকেই কিছু না কিছু কিনতে হবে, মানে হচ্ছে যে এই যে 4টা দোকান, এই 4টা দোকান থেকেই কিছু না কিছু কিনতে হবে। কত টাকা বাঁচাতে পারলে তা সবাই মিলে দেখব। কেনাকাটার পরে তুমি কত টাকা বাঁচিয়েছো সেটা আমরা সবাই মিলে দেখব। এরপর হচ্ছে বিক্রেতা যা করবে, মানে বিক্রেতা মানে 4টা দোকানে যারা বিক্রি করবে এদের তো সাজাতে হবে। তো হচ্ছে যে কি করতে হবে, 3 জন করে মোট 12 জন 4 দলে ভাগ হয়ে 4 কর্নারে চলে যাও। তার মানে হচ্ছে প্রত্যেকটা দলে 3 জন করে থাকবে, এভাবে 4টি দল করতে হবে। এরপরে 4টি দল হচ্ছে যে ক্লাসরুমে 4টি কর্নারে চলে যাবে। এরপর হচ্ছে যে প্রতিটি দল শিক্ষকের দেওয়া পোস্টার দিয়েও নিজ নিজ স্টল সাজাও, মানে হচ্ছে শিক্ষক একটা পোস্টার দিবে, ওই পোস্টার দিয়ে হচ্ছে নিজ নিজ স্টল দোকান সাজাবে। তারপর হচ্ছে পোস্টারের খালি ঘরে চাইলে অন্য জিনিসের নাম ও ছবি এঁকে নিতে পারো। ওই পোস্টারগুলো তোমরা চাইলে তোমাদের মতো করে ওগুলো সাজাতে পারো। আচ্ছা, ক্রেতা জিনিস কিনতে আসলে কাগজের টাকা নিয়ে যে জিনিসটি কিনতে চায় তা একটি কাগজের টুকরোয় লিখে ক্রেতাকে দাও। তার মানে হচ্ছে যে ক্রেতা যখন কাগজের টাকা নিয়ে কিছু কিনতে আসবে তখন তার হচ্ছে যে কি করতে হবে, তাকে তো তোমরা ওই জিনিসটা দিতে পারবে না, তখন কি করবে, কাগজের টুকরোর মধ্যে ওই জিনিসটার নাম লিখে তোমরা তাকে দিয়ে দিবে। এভাবে আর কি মানে হচ্ছে যে ক্লাসরুমে একটা দোকানের মধ্যে জিনিসপত্র ক্রয় বিক্রয় হবে। আচ্ছা, এরপর হচ্ছে ক্রেতা যা করবে, যে কিনতে গেছে সে যা করবে। ক্রেতা হচ্ছে কারা, ক্লাসের বাকিরা সবাই ক্রেতা, মানে এই 12 জন ছাড়া বাকি ছাত্রছাত্রী যারা আছে তারা সবাই হচ্ছে যে ক্রেতা হবে। তো তোমরা কাগজের টাকা দিয়ে 4 স্টল থেকেই পছন্দ অনুযায়ী কেনাকাটা করো, 4 স্টল থেকেই তোমরা কেনাকাটা করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে যে স্কুল ব্যাংকিং, এটা খুবই চমৎকার একটি টপিক, যেটা হচ্ছে যে তোমাদেরকে 6ষ্ঠ শ্রেণীর মধ্যেই আসলে ব্যাংকিং সম্পর্কে ধারণা দিবে। এটা খুবই মজাদার একটা টপিক এবং শিক্ষণীয় একটি টপিক। তো এখানে বলা হয়েছে তোমরা এখন নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় একসময় বড় সঞ্চয়ে পরিণত হয়, আর এই সঞ্চয় তোমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। তোমাদের সঞ্চয় অনেকেই হয়তো মাটির ব্যাংকে রেখেছো, মানে তোমরা অনেকেই হয়তো মাটির ব্যাংকে সঞ্চয় রেখেছো। বিভিন্ন আকারের ও আকৃতির মাটির ব্যাংক অনেক সময় আমরা মেলা থেকে কিনে থাকি। এর মধ্যে আম, গাভী, হাতি, এমনকি ডোরাকাটা বাঘের পুতুলকেও আমরা পয়সা রাখার মাটির ব্যাংক হিসাবে ব্যবহার করে থাকি। আচ্ছা, এরপর হচ্ছে যে অনেকে আবার বইয়ের পাতায় কিংবা বাঁশের খুঁড়ির মধ্যেও টাকা এবং কয়েন সংরক্ষণ করে থাকে। আচ্ছা, একবার ভাবো তো এভাবে টাকা রাখা কতটা নিরাপদ। আচ্ছা, এমন হতে পারে বইটি হারিয়ে গেল কিংবা হচ্ছে যে ব্যবহারের সময় কোথাও পড়ে গেল, মাটির ব্যাংক হাত থেকে পড়ে ভেঙে গেল, অথবা ধরো বাঁশের খুঁটিতে টাকা রাখার কোনো পোকায় কেটে দিল, মানে বাঁশের খুঁটিতে টাকা রাখার পরে কোনো পোকায় কেটে দিল। আচ্ছা, এরপর হচ্ছে যে আবার এখানে সেখানে টাকা রাখলে অনেক সময় তোমরা ভুলেও যেতে পারো কোথায় রেখেছ, কিংবা ধরো জামা বা প্যান্টের পকেটে রেখেছ আর সেটি ধোয়ার সময় ভুলে গেলে, তখন তোমার জমানো টাকার কি হাল হবে বলো তো। কিন্তু তোমরা যদি নিরাপদে তোমাদের সঞ্চয়গুলো রাখতে চাও তাহলে কোথায় রাখা যায় তা একটু ভেবে দেখো তো। এসো এবার শিক্ষকের দেওয়া নির্দেশনা মোতাবেক কোন ধরনের সংরক্ষণে কি সমস্যা বা সুবিধা তা ভালোভাবে বুঝে 4.2 চকটি পূরণ করি, যেটি হচ্ছে যে আমাদের 69 পৃষ্ঠাতে আছে। সো ডিয়ার স্টুডেন্টস, এটি হচ্ছে যে আমাদের 68 পৃষ্ঠার আলোচনা। এখন আমরা আলোচনা করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের 69 পৃষ্ঠা নিয়ে। তো 69 পৃষ্ঠার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটি চক আছে, তো আমরা তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে এই চকটি ফিল আপ করতে হবে। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা একদম প্রথমে এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে চক 4.2 সঞ্চয় সংরক্ষণের উপায়। তো সঞ্চয় সংরক্ষণের উপায় নিয়ে হচ্ছে যে এই চকটি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে সংরক্ষণের ধরন বলা হয়েছে কিভাবে, যেমন হচ্ছে যে বাড়িতে, বাক্সতে, মাটির ব্যাংক ইত্যাদিতে হচ্ছে যে টাকা সংরক্ষণ করা যায়, অথবা ব্যাংকে সংরক্ষণ করা যায়, অথবা হচ্ছে যে বাবা মা পরিবারের বড় কারো কাছে জমা রাখা, তাদের কাছে জমা রেখেও সঞ্চয় করতে পারো। আচ্ছা, এরপর হচ্ছে নিরাপদ কিনা, হ্যাঁ অথবা না, মানে হচ্ছে যে যদি হ্যাঁ হয় টিক দিবে, যদি না হয় তাহলে হচ্ছে যে ক্রস দিবে, এইভাবে। এরপর হচ্ছে যে প্রয়োজনের সময় সহজে পাওয়া যায় কিনা, সেটা হচ্ছে যে এখানে টিক দিতে হবে।
আর যদি না পাওয়া যায় তাহলে কিছুই দিতে হবে না। আয় বা মুনাফা লাভ পাওয়া যায় কিনা সেটা হচ্ছে যে এখানে দিতে হবে। এরপর হচ্ছে যে অর্থ প্রদানের কোনো প্রমাণ আছে কিনা। সো হচ্ছে যে ডিয়ার স্টুডেন্টস, এটি আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি, তোমরা সেখানে বুঝতে পারবে। তো হচ্ছে যে এখন তোমাদেরকে নিয়ে যাবো আমাদের আনসার সেকশন, আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের 69 পৃষ্ঠার সমাধান। চকটি হচ্ছে যে 4.2 সঞ্চয় সংরক্ষণের উপায়। সো প্রিয় বন্ধুরা, এখানে প্রথমত যেটি বলা হয়েছে সংরক্ষণের ধরন, যেটা আমরা পড়েছি সেটা হচ্ছে যে বাড়িতে বাক্স, মাটির ব্যাংক ইত্যাদিতে যদি আমরা টাকা রাখি সেটা নিরাপদ কিনা, সেটা হচ্ছে যে না, নিরাপদ না। কেন? কারণ এটা যে কোনো সময় হচ্ছে যে এটা মাটির ব্যাংকটি পড়ে ভেঙে যেতে পারে, বা হচ্ছে কোনো বাক্সে রাখলাম আমরা বা বাঁশের ইয়ের মধ্যে রাখলাম, সেটা হচ্ছে যে পোকায় খেয়ে ফেলতে পারে, সেজন্য এটা নিরাপদ না। এরপর হচ্ছে প্রয়োজনের সময় সহজে পাওয়া যায় কিনা, প্রয়োজনের সময় এটি সহজে পাওয়া যায় কিনা বাক্সতে বা মাটির হাঁড়িতে। হ্যাঁ, এটা সহজে পাওয়া যায়, এটা হচ্ছে যে আমরা খুব সহজে ভেঙে বের করে ফেলতে পারবো। আচ্ছা, এরপর হচ্ছে যে আয় বা মুনাফা লাভ পাওয়া যায় কিনা। তো হচ্ছে যে যেটা তুমি বাড়িতে রেখেছো সেটাতে আসলে কোনো আয় বা মুনাফা লাভ বের হবে না, যতটুকুই তুমি রাখবে, যত টাকাই রাখবে তত টাকাই থাকবে সেখানে। আচ্ছা, এরপর হচ্ছে অর্থ আদান প্রদানের কোনো পরিমাণ থাকে কিনা। না না, এটা অর্থ আদান প্রদানের কোনো পরিমাণ থাকে না। আচ্ছা, এরপর হচ্ছে যে ব্যাংক। আচ্ছা, ব্যাংকে টাকা রাখাটা কি নিরাপদ কিনা? হ্যাঁ, এটা হচ্ছে যে নিরাপদ। তারপর হচ্ছে যে সহজে পাওয়া যায় কিনা। হ্যাঁ, সহজে পাওয়া যায়, যদি আমরা ব্যাংকে যাই তাহলে আমরা খুব সহজে এটা তুলে ফেলতে পারবো। আয় বা মুনাফা লাভ পাওয়া যায় কিনা। হ্যাঁ, ব্যাংকে হচ্ছে যে এক সময় বার্ষিক আমরা একটা মুনাফা পাবো আমরা যদি টাকা জমা রাখি। এরপর হচ্ছে যে অর্থ আদান প্রদানের কোনো প্রমাণ থাকে কিনা। অর্থ আদান প্রদানের হ্যাঁ অবশ্যই প্রমাণ থাকে, আমাদের ব্যাংক স্টেটমেন্ট থাকে। আচ্ছা, এরপর হচ্ছে যে বাবা মা পরিবারের বড় কারো কাছে টাকা জমা রাখা। আচ্ছা, এটা নিরাপদ কিনা? না, এটা হচ্ছে যে নিরাপদ না। কারণ হচ্ছে যে তারা তোমার টাকা ভেঙে ফেলতে পারে বা তারা তোমার টাকা খরচ করে ফেলতে পারে, এটা নিরাপদ না। প্রয়োজনের সময় সহজে পাওয়া যায় কিনা। প্রয়োজনের সময়ও সহজে পাওয়া যায় না, কারণ হচ্ছে সে যদি তোমার টাকাটা খরচ করে ফেলে তোমার প্রয়োজনের সময়, তা সে তোমাকে দিতে পারবে না। আচ্ছা, এরপরে হচ্ছে যে আয় বা মুনাফা লাভ। এখানে আসলে কোনো লাভ হয় না, তুমি যত টাকাই দিবে তত টাকারই মালিক হবে, তোমাকে হচ্ছে যে এর থেকে বেশি কিছু তুমি পাবে না। এরপর হচ্ছে অর্থ আদান প্রদানের কোনো প্রমাণ থাকে কিনা। না, সেটাও কোনো প্রমাণ নেই। যদি হচ্ছে যে তোমার বড় ভাই অথবা বড় বোন যদি বলে যে না হচ্ছে তুমি আমার কাছে টাকা দাও নাই, মজা করে বলে, তাহলে হচ্ছে তোমার কিছু করার নেই। তো এটা হচ্ছে যে মোটামুটি আমাদের 69 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে দেখি আমরা কি আছে। এরপরে এখানে বলা হয়েছে চক পূরণ করে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ব্যাংকে অর্থ জমা রাখাই সবচেয়ে নিরাপদ। আচ্ছা, তো বাড়ির বড়দের মধ্যে কাউকে হয়তো তোমার ব্যাংকে টাকা রাখতে দেখো, তাই না? তোমার হচ্ছে যে বাড়ির অনেককেই ব্যাংকের মধ্যে টাকা রাখতে দেখো। তোমরা কি জানো তোমাদের জন্য ব্যাংকে টাকা রাখার ব্যবস্থা আছে? 18 বছরের কম বয়সী যে কোনো শিক্ষার্থী তাদের মা বাবা অথবা আইনগত অভিভাবকের সহায়তায় যে কোনো ব্যাংকে হিসাব অ্যাকাউন্ট খুলতে পারবে। আচ্ছা, উক্ত অ্যাকাউন্টে সহজে একজন শিক্ষার্থী তার সঞ্চয়ী অর্থ জমা রাখতে পারবে। মাত্র 100 টাকা জমা করেই তোমরা এই সঞ্চয়ী হিসাব খুলতে পারবে। আচ্ছা, তারপর হচ্ছে যে তোমাদের পক্ষে মা বাবা অথবা আইনগত অভিভাবক এই হিসাব পরিচালনা করতে পারবেন। তোমাদের বয়স 18 বছর পূর্ণ হলে তোমাদের সম্মতিতে এই হিসাব সাধারণ সঞ্চয়ী হিসাবে রূপান্তরিত হয়ে যাবে। মজার বিষয় হলো স্কুলের শিক্ষার্থীদের জন্য এই ব্যাংকিং সচল রাখার জন্য কোনো সরকারি ফি ব্যতীত প্রকার সার্ভিস চার্জ ফি দিতে হয় না এবং আকর্ষণীয় লভ্যাংশ মুনাফা প্রদান করা হয়। এই হিসাব তোমরা তোমাদের সঞ্চয়ের অর্থ জমা রাখার পাশাপাশি বৃত্তি উপবৃত্তির অর্থ সংগ্রহ করতে পারবে। আচ্ছা, এই হিসেবে মানে হচ্ছে যে এই অ্যাকাউন্টে তোমরা চাইলে তোমাদের উপবৃত্তির টাকাও তোমরা সংগ্রহ করতে পারবে। তোমাদের সঙ্গে ব্যাংকের এই হিসাব বা অ্যাকাউন্ট ও লেনদেন ব্যবস্থার নামই হলো স্কুল ব্যাংকিং। আচ্ছা, স্কুল ব্যাংকিংয়ের সুবিধা অনেক, এসো এক নজরে দেখে নিই সুবিধাগুলো। সো ডিয়ার স্টুডেন্টস, এটি ছিল আমাদের হচ্ছে 69 পৃষ্ঠার আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
এখন আমরা আলোচনা করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের 70 পৃষ্ঠা নিয়ে। তো চলো বন্ধুরা আমরা দেখি 70 পৃষ্ঠার মধ্যে কি বলা হয়েছে। এখানে খুবই সুন্দর আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর একটা ইলাস্ট্রেশন, যে স্কুল ব্যাংকিং নিয়ে একটা ছাত্রী হচ্ছে যে একটা মেয়ে ব্যাংক কর্মকর্তার কাছে টাকা জমা দিচ্ছে এবং হচ্ছে যে একটা ছেলে হচ্ছে যে পেছনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। আচ্ছা, তো এখানে ছবিতে দেওয়া হয়েছে চিত্র 4.4 স্কুল শিক্ষার্থীদের সঞ্চয়। আচ্ছা, তো এখানে হচ্ছে যে প্রথমত যেটি বলা হয়েছে সেটি হচ্ছে যে জমানো টাকা নিরাপদে থাকবে। ব্যাংকে যদি টাকা জমা রাখো, জমানো টাকাটা নিরাপদে থাকবে। জমানো টাকার উপর ব্যাংকের প্রদত্ত আকর্ষণীয় লভ্যাংশ অথবা মুনাফা যোগ হবে, মানে হচ্ছে যে জমানো টাকার উপর হচ্ছে যে তুমি একটা লাভ পাবে। এটিএম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রয়োজনে যে কোনো স্থানের এটিএম বুথ থেকে টাকা উঠানো যাবে। তোমাকে হচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্ট খোলার পরে একটি এটিএম কার্ড দিবে, সেটার মাধ্যমে তুমি যে দেশের যে কোনো প্রান্তেই যাও সেখান থেকে আসলে তুমি তোমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবে। স্কিম ডিপোজিট করে জমানো টাকা দীর্ঘমেয়াদী ও লাভজনক সঞ্চয় করা যাবে। তুমি যদি ডিপোজিট করে ফেলো ওই টাকাটা নির্দিষ্ট একটা এককালীন সময়ের জন্য 2-4-5 বছরের জন্য তুমি সেটা সঞ্চয়ে রাখতে পারবে। এরপর হচ্ছে যে বৃত্তি উপবৃত্তির টাকা গ্রহণ করা যাবে। তুমি চাইলে বৃত্তির টাকাও তোমার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তুমি গ্রহণ করতে পারবে। এরপর হচ্ছে ঝামেলামুক্ত উপায়ে স্কুলের বেতন ফি পরিশোধ করা যাবে। কোনো ঝামেলা ছাড়াই তুমি তোমার স্কুলের বেতন ফি এখানে পরিশোধ করতে পারবে তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে। এরপর হচ্ছে শিক্ষা বীমা সুবিধা গ্রহণ করা যাবে। আচ্ছা, এরপর হচ্ছে যে প্রয়োজনীয় ঋণ সুবিধাও গ্রহণ করা যাবে ইত্যাদি। সো হচ্ছে যে ডিয়ার স্টুডেন্টস, এরপরে বলা হয়েছে যে এখন নিশ্চয়ই বুঝতে পারছো টাকা জমানোর জন্য কেন স্কুল ব্যাংকিংয়ের সঙ্গে তোমাদের পরিচয় করানো হলো। এবার এসো ছোট্ট একটি গাণিতিক সমস্যা সমাধান করি। তো ডিয়ার স্টুডেন্টস, এটি ছিল আমাদের 70 পৃষ্ঠার আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের 71 পৃষ্ঠা নিয়ে। তো চলো বন্ধুরা আমরা দেখি 71 পৃষ্ঠার মধ্যে কি বলা হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে সত্যের বাবা জনাব সাগর সরকার মাসে 20,000 টাকা করে বেতন পান। আচ্ছা, এবং প্রতি মাসে সংসারে তার 18,500 টাকা খরচ হয়। প্রতি মাসে তার সঞ্চয় কত তা হিসেব করে বের করো। তার মানে হচ্ছে প্রতি মাসে তার আয় হচ্ছে 20,000 টাকা আর হচ্ছে তার ব্যয় হচ্ছে 18,500 টাকা। তাহলে হচ্ছে 20,000 থেকে আমরা 18,500 টাকাকে বিয়োগ করে দিলে আমরা বুঝতে পারবো যে তার প্রতি মাসে কত টাকা সঞ্চয় হয়। কিন্তু তিনি সঞ্চিত অর্থ না জমিয়ে না রেখে এটা সেটা কিনে খরচ করে ফেলেন। আচ্ছা, তবে তিনি এভাবে সঞ্চিত 1 বছরের অর্থ নিজস্ব ব্যাংকে জমা রাখলে 7% লভ্যাংশ পেতেন। মানে হচ্ছে যে সঞ্চিত টাকাটা মানে হচ্ছে 20,000 থেকে 18,500 টাকা যেগুলা বাদ দেওয়ার পরে যেই টাকাটা থাকে ওই টাকা যদি উনি ব্যাংকের মধ্যে রাখতেন, এই ব্যাংকের টাকাটা থেকে উনি হচ্ছে 7% লাভ পেতেন। মানে হচ্ছে 7% তাকে ব্যাংক প্রদান করতো অতিরিক্ত। যদি তাই হয় সেক্ষেত্রে 5 বছর পর তার সঞ্চিত অর্থ বৃদ্ধি পেয়ে কত হতো বলতো। যদি এমন হয় তাহলে যদি 5 বছর তিনি তার এই সঞ্চিত টাকাগুলা জমানো টাকাগুলা রাখেন তাহলে তার কত টাকা হতো তোমরা চিন্তা করো। এরপর একটি পরিস্থিতিতে সাগর সরকারের জন্য কিছু পরামর্শ দাও। এরপর হচ্ছে যে এই পরিস্থিতিতে আসলে সাগর সরকারের জন্য কিছু পরামর্শ দিবে যে সাগর সরকার যে প্রতি মাসেই তার এই যে টাকাগুলা খরচ করে ফেলতেছে এটা তিনি না করে তিনি চাইলে এইগুলা জমা করে একসময় তিনি তার বিশেষ প্রয়োজনে সেগুলো খরচ করতে পারবেন। এইভাবে একটি পরামর্শ দিতে পারো। তো হচ্ছে তোমার পরামর্শটা এখানে দিতে হবে। সো ডিয়ার স্টুডেন্টস, এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। এখন তোমাদেরকে নিয়ে যাবো আমাদের আনসার সেকশন। আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি তোমাদেরকে, যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের 71 পৃষ্ঠার সমাধান। তো আমরা এখানে দেখতে পাচ্ছি তোমার পরামর্শ। তো আমাদের পরামর্শ জায়গায় আমরা আসলে একটা ক্যালকুলেশন বের করেছি যে হচ্ছে 5 বছরে সে যদি তার জমানো টাকাগুলো যদি সে সঞ্চয় করত ব্যাংকে তাহলে হচ্ছে সে কত টাকা পাইতো সেটা আমরা এখানে বের করেছি। তো আমরা একদম টপের মধ্যে প্রথমত লিখেছি হচ্ছে যে সত্যের বাবা প্রতি মাসে বেতন পায় হচ্ছে যে 20,000 টাকা, এটা লিখেছি। তার সংসার খরচ হচ্ছে যে কত টাকা 18,500 টাকা সেটা লিখেছি আমরা। তাহলে হচ্ছে যে প্রতি মাসে তার সঞ্চয় হচ্ছে যে এই যে 20,000 থেকে 18,500 টাকা বিয়োগ করার পর আমরা পেয়েছি হচ্ছে 1,500 টাকা, মানে হচ্ছে যে 1,500 টাকা। তার মানে প্রতি মাসে তার 1,500 টাকা উদ্বৃত্ত থাকে। তো এই টাকাটা যদি তিনি জমান প্রতি মাসে জমা করেন তাহলে হচ্ছে 12 মাস তথা 1 বছর। তাহলে 1 বছর সমান বা হচ্ছে যে 12 মাসে সঞ্চিত অর্থ। তার মানে যদি হচ্ছে 1 মাসে যদি হয় 1,500 টাকা তাহলে 12 মাসে মানে 1 বছরে তাহলে 12 দিয়ে গুণ করব আমরা। তো 1,500 টাকাকে 12 দিয়ে গুণ করার পর আমরা পেয়েছি হচ্ছে যে 18,000 টাকা। তার মানে হচ্ছে যে 1 বছরে তার সঞ্চিত টাকা হয় 18,000 টাকা।
আচ্ছা, তো এই 18,000 টাকা থেকে বছরে যদি 7% লাভে, মানে এই 18,000 টাকা যদি সে জমা করে, এই 18,000 টাকা থেকে তাকে হচ্ছে যে 7% লাভ দিবে ব্যাংক। তাহলে আমরা এখানে দেখলাম যে 100 টাকায় এক বছরে লাভ হয় হচ্ছে যে তার 60 টাকা। তার মানে হচ্ছে যে এই প্রতি 18,000 টাকার প্রতি 100 টাকায় তাকে 60 টাকা করে ব্যাংকে লাভ দিবে। আচ্ছা, তাহলে হচ্ছে 1 টাকায় এক বছরে লাভ হয় হচ্ছে যে 100 ভাগের 60 টাকা। এরপরে হচ্ছে 18,000 টাকা এক বছরে লাভ হয় তার, নিচে হচ্ছে যে 100 আর উপরে হচ্ছে 7 গুণ 18,000 টাকা। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে 18,000 টাকায় 5 বছরে কত টাকা লাভ হয়। তাহলে হচ্ছে 7 গুণ 18,000 গুণ হচ্ছে যে 5 আর নিচে 100। তো যখন আমরা হচ্ছে যে এটা দিয়ে কাটাকাটি দিলাম, কাটাকাটি দিয়ে এরপরে গুণ দেওয়ার পরে আমরা পেয়েছি যে হচ্ছে যে 6,300 টাকা। তার মানে হচ্ছে যে 18,000 টাকায় তার হচ্ছে যে 6,300 টাকা কি হয়, 5 বছরে শুধুমাত্র সে লাভ পায়। 5 বছরে শুধুমাত্র তার লাভ হবে কত, 6,300 টাকা। তাহলে হচ্ছে যে 5 বছর পর তার অর্থ বৃদ্ধি পেয়ে তার ছিল কত, 18,000 টাকা এক বছরে সে জমা করেছে, আর সেটা হচ্ছে 5 বছর রেখে দেওয়ার পরে তার লাভ দাঁড়িয়েছে আরও 6,300 টাকা। তার মানে তার 18,000 টাকাটা হয়ে গেল মোট 24,300 টাকা। তার মানে এখানে কি হলো, এটা অনেক বেড়ে গিয়েছে। এরপরে বলা হয়েছে যে তোমার পরামর্শ দেওয়ার জন্য। তো তোমার পরামর্শ এখানে আমরা এভাবে দিয়েছি যে আমার পরামর্শ, যেহেতু তুমি পরামর্শটা দিচ্ছ তো এটা আমরা এভাবে সাজিয়েছি। তো আমরা প্রথমত দিয়েছি হচ্ছে যে বিপদের সময় আর্থিক নিরাপত্তার জন্য সঞ্চয় করুন, এটা হচ্ছে যে আমরা 1 নম্বরে দিয়েছি। তারপর হচ্ছে 2 নম্বরে আমরা দিয়েছি হচ্ছে যে সঞ্চয় ক্রান্তিকালে সহায়তা করবে, এটি হচ্ছে 2 নম্বরে দিয়েছি। আর 3 নম্বরে দিয়েছি হচ্ছে যে সংসারের সচ্ছলতা ধরে রাখতে সঞ্চয় করুন, এটা হচ্ছে যে আমরা 3 নম্বরে দিয়েছি। এরপরে 4 নম্বরে আমরা দিয়েছি হচ্ছে যে ব্যাংকে, এই যে ব্যাংকটা এখানে হবে, এই জায়গায় লিখবে ব্যাংকে সঞ্চয় করুন, বছর শেষে একটি লভ্যাংশ পাবেন। তার মানে হচ্ছে যে এই জায়গাটা ব্যাংকে লিখবে প্রথমত, ব্যাংকে সঞ্চয় করুন, বছর শেষে একটি লভ্যাংশ পাবেন। তো এই ছিল আমাদের হচ্ছে যে 71 পৃষ্ঠার সমাধান। তো এখন আমরা দেখব এরপরে কি বলা হয়েছে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি বলা হয়েছে এসো কিছু কেনার জন্য একটি আর্থিক পরিকল্পনা করি। আচ্ছা, কোনো কিছু কিনতে গেলে প্রথমেই আমরা চিন্তা করি কাঙ্ক্ষিত বস্তুটি কিনতে কত টাকা লাগতে পারে। এরপর চিন্তা করি সেটা কেনার জন্য প্রয়োজনীয় টাকা আমার নিকট আছে কিনা। যদি না থাকে তাহলে বাড়তি আর কত টাকা কিভাবে সংগ্রহ করতে হবে সব কিছুরই একটা সম্ভাব্য হিসাব আমরা করে থাকি। এটি হলো কিছু কেনার আর্থিক পরিকল্পনা। এখন কথা হলো আর্থিক পরিকল্পনা কেন প্রয়োজন। এখন থেকেই যদি আমরা আর্থিক পরিকল্পনা করে কাজ করতে শিখি তবে ভবিষ্যৎ কর্মজীবন ফলপ্রসূ ও সুন্দর হতে পারে। এখন আমরা দেখব কিছু কেনার জন্য আর্থিক পরিকল্পনা কিভাবে করা যেতে পারে। যেমন ধরো তোমার অনেক দিনের শখ একটি সুন্দর ক্যারম বোর্ড কেনার। এদিকে বাড়ি থেকে স্কুলের দূরত্ব প্রায় 2 কিলোমিটার, হেঁটে যেতে বেশ সময় নষ্ট হয়। এবার তুমি হয়তো চিন্তা করে ঠিক করলে ক্যারামের চেয়ে বেশি প্রয়োজন সাইকেলের, অর্থাৎ তুমি সাইকেল কেনার সিদ্ধান্ত নিলে। এবার তোমাকে সাইকেল কেনার পরিকল্পনা করতে হবে। এজন্য প্রথমতই দেখতে হবে তোমার কাছে অথবা তোমার স্কুল ব্যাংকিংয়ের হিসাবে কত টাকা সঞ্চিত আছে। তো ডিয়ার স্টুডেন্টস, এটি ছিল আমাদের 71 পৃষ্ঠার আলোচনা। বাকিগুলো হচ্ছে যে আমরা আমাদের 72 পৃষ্ঠার আলোচনার মধ্যে দেখব। আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা আলোচনা করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের 72 পৃষ্ঠা নিয়ে। তো চলো বন্ধুরা, আমরা দেখি 72 পৃষ্ঠার মধ্যে কি বলা হয়েছে। তো এরপরে বলা হয়েছে যে সাইকেলটি কিনতে আর কত টাকা প্রয়োজন। এটা হচ্ছে তোমরা যদি আমাদের 71 পৃষ্ঠার ক্লাসটি করো তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। সেখানে হচ্ছে বাকি অংশটুকু আমরা পড়েছি। সাইকেলটি কিনতে আর কত টাকা প্রয়োজন, বাকি অর্থ তুমি কিভাবে সংগ্রহ করবে তা তোমাকে চিন্তা করতে হবে। এবার তুমি বিভিন্ন উৎসবের বড়রা তোমাকে যে উপহার দেয় কিংবা টিফিনের টাকা বাঁচিয়ে রিকশায় না উঠে হেঁটে স্কুলে গিয়ে তুমি অল্প অল্প করে অর্থ সংগ্রহ করতে থাকলে, তোমার সঞ্চিত অর্থ স্কুল ব্যাংকিংয়ের সঞ্চিত হিসাবে জমা করতে থাকলে। আচ্ছা, এভাবে সঞ্চিত অর্থ একসময় সাইকেলের মূল্যের সমপরিমাণ হলো। এরপর বাবাকে নিয়ে একদিন ব্যাংকে গেলে এবং সঞ্চিত অর্থ থেকে তুলে নিয়ে বাজারে গিয়ে তোমার পছন্দের সাইকেলটি কিনলে। এভাবেই আর্থিক পরিকল্পনা করে আমরা আমাদের ইচ্ছে মতো এবং স্বপ্নগুলোকে বাস্তবে রূপদান করতে পারি।
কিছু কেনার আর্থিক পরিকল্পনা করার সময় আমরা কয়েকটি ধাপ অনুসরণ করতে পারি, যেটা হচ্ছে যে এখানে দিয়েছে। সেটা হচ্ছে যে কিছু কেনার জন্য আর্থিক পরিকল্পনার ধাপ। তো প্রথমত হচ্ছে যে পছন্দগুলো। তো তোমার পছন্দগুলো প্রথমত এখানে দিয়েছে, হয়তো বা তোমার একটা স্মার্টফোন কিনতে পছন্দ, বা হচ্ছে যে একটা বাইসাইকেল কিনতে পছন্দ, অথবা হচ্ছে ক্যারাম বোর্ড কিনতে পছন্দ, অথবা হচ্ছে যে উৎসবের পোশাক কিনতে, যে কোনো কিছু হোক না কেন এগুলো তোমার পছন্দ। তো এরপর হচ্ছে পছন্দের অগ্রাধিকার। পছন্দের ক্ষেত্রে তুমি অগ্রাধিকার দিবে কি স্কুলে যাতায়াতের জন্য বাইসাইকেল। এখানে হচ্ছে যে স্কুলে যাতায়াতের জন্য এটা বেশি আসলে গুরুত্বপূর্ণ সবগুলো থেকে, কারণ হচ্ছে যে সবগুলাই মোটামুটি এটা থেকে খুবই প্রয়োজন না, এটাই হচ্ছে যে সবচেয়ে বেশি প্রয়োজন। তো সেই জন্য প্রথমত হচ্ছে যে তোমাকে পছন্দ ঠিক করতে হবে, এরপর হচ্ছে পছন্দের মধ্যে তোমার অগ্রাধিকার দিতে হবে কোনটা বেশি তোমার প্রয়োজন। এরপর হচ্ছে পরিকল্পনা করতে হবে। পরিকল্পনা হচ্ছে যে কবে কিনবো, কত টাকা প্রয়োজন, এটা আমাদেরকে পরিকল্পনা করতে হবে। এরপর হচ্ছে অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে সঞ্চয় করতে হবে। এরপর হচ্ছে যে এই পরিকল্পনাটা বাস্তবায়নের জন্য তোমাকে অপ্রয়োজনীয় যে ব্যয়গুলো তুমি এতদিন করতে সেগুলো না করে তুমি কিছু কিছু করে অর্থ সঞ্চয় করতে শুরু করবে। এরপর হচ্ছে সঞ্চয়ী হিসাব খোলা। ব্যাংকের মধ্যে তুমি চাইলে তোমার হচ্ছে যে একটা স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলে ফেলতে পারো, এবং সেখানে হচ্ছে ব্যাংকে যাই স্কুল ব্যাংকিংয়ে সঞ্চয়ী হিসাব খুলি। এরপর হচ্ছে সঞ্চয়। এরপর হচ্ছে ব্যাংকে নিয়মিত টাকা জমাই। উদ্বৃত্ত তোমার যে টাকাগুলো থাকে তোমার মানে হচ্ছে প্রতিদিন তোমার যত টাকা আয় হয় এই টাকাগুলো থেকে হচ্ছে তোমার খরচ করার পর যে উদ্বৃত্ত টাকাগুলো থাকে সেগুলো তুমি ব্যাংকে জমাই ফেললে এরপর হচ্ছে একসময় তুমি দেখবে যে তোমার সাইকেলের সমপরিমাণ টাকা ব্যাংকে জমা হয়ে গেছে, তখন তুমি সেটা তুলে এবং হচ্ছে ওর মতো এরকম একটা মিষ্টি হাসি দিয়ে তুমি একটি সাইকেল কিনে ফেলতে পারবে। আচ্ছা, এরপর হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে, অর্থাৎ মূল কথা হলো আমাদের অনেক ধরনের পছন্দ থাকতে পারে, সেখান থেকে প্রয়োজন বিবেচনা করে যে কোনো একটিকে আমরা বেছে নেব। এরপর সেটির জন্য কত টাকা লাগবে, কবে নাগাদ কিনতে চাই এবং প্রতি মাসে কত টাকা করে জমা করতে হবে তা হিসাব করে বের করব। আচ্ছা, সেই অনুযায়ী ব্যাংকে টাকা জমাতে থাকবো। জমানো টাকার সঙ্গে ব্যাংকিং বার্ষিক লভ্যাংশ হিসাবে জমা হয়ে এক সময় দেখব আমার কাঙ্ক্ষিত টাকার পরিমাণ জমা হয়ে গেছে, যত টাকা প্রয়োজন তত জমা হয়ে গেছে, ব্যাস কিনে ফেলবো আমার স্বপ্নের জিনিস অথবা দরকারি যে কোনো টাকাটা কাজে লাগাবো। আচ্ছা, এরপর হচ্ছে যে পোস্টার তৈরি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এরপরে পোস্টার তৈরি দিয়েছে। তো এখানে বলা হয়েছে যে উদাহরণের ধাপগুলো অনুসরণ করে তোমার প্রয়োজনীয় কোনো কিছু কেনার জন্য একটি আর্থিক পরিকল্পনা তৈরি করো। আচ্ছা, কিভাবে আর্থিক ডায়েরিতে হিসাব রাখতে হয় তা নিশ্চয়ই তোমরা সবাই শিখেছ। এর পাশাপাশি কিভাবে প্রয়োজন বুঝে খরচ করে টাকা জমাতে হয় তাও শিখেছ। কিছু কেনার জন্য কিভাবে আর্থিক পরিকল্পনা করতে হয় তাও তোমরা সবাই জানো। তাহলে এবার চলো আমরা একটি প্রজেক্ট হাতে নিই। সো ডিয়ার স্টুডেন্টস, এটি হচ্ছে যে আমাদের 72 পৃষ্ঠা আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের 73 পৃষ্ঠা নিয়ে। তো চলো বন্ধুরা আমরা দেখি এখানে 73 পৃষ্ঠায় কী বলা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে প্রজেক্ট ওয়ার্ক বলা হয়েছে। তো প্রজেক্ট ওয়ার্কের মধ্যে এখানে বলা হয়েছে যে কর্মসূচির নমুনা, একটা কর্মসূচি দিয়েছে তোমাদেরকে। তো সেটি হচ্ছে যে ক দিয়ে দিয়েছে যে শ্রেণীর সবাই মিলে পিকনিক অথবা বনভোজন করা। খ দিয়ে দিয়েছে যে সবাই মিলে পাশের কোনো দর্শনীয় স্থানে বেড়াতে যাওয়া। আর গ দিয়ে দিয়েছে হচ্ছে যে সবাই মিলে ক্লাসে কোনো অনুষ্ঠান বা উৎসবের আয়োজন করা। এগুলো হচ্ছে কর্মসূচির নমুনা দিয়েছে তারা। তো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো অনুষ্ঠানের আয়োজনও করতে পারো। নিজেদের করা আর্থিক পরিকল্পনা অনুযায়ী শ্রেণীর সবাই মিলে টাকা জমাও। একজন শিক্ষার্থী মাসে সর্বোচ্চ 30 টাকার বেশি জমাতে পারবে না। কিভাবে সেই টাকা জমানো হলো তা আর্থিক ডায়েরিতে লিপিবদ্ধ করো। তারপর হচ্ছে যে পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট সময়ে সবাই টাকা একত্রিত করে মোট টাকার হিসেব করো এবং তা দিয়ে যে কোনো একটা ভিন্নধর্মী কর্মসূচির আয়োজন করো। আচ্ছা, এরপর হচ্ছে প্রয়োজনে শিক্ষকের সাথে পরামর্শ করে নাও। আচ্ছা, এরপরে বলা হয়েছে এখানে স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট হিসাব খোলা। তোমাদের নিজের নামে একটা ব্যাংক হিসাব খোলা হলে কেমন হবে বলো তো? নিজেরাই তখন সেখানে টাকা জমাতে পারবে। এজন্য প্রতিটি ব্যাংকই নির্দিষ্ট ফর্ম আছে। ফর্মের তথ্যগুলো সঠিকভাবে পূরণ করতে হয়। আচ্ছা, হচ্ছে যে ব্যাংকে একটি অ্যাকাউন্ট খোলার জন্য সাধারণত যা লাগে সেগুলো হলো শিক্ষার্থী ও বাবা মা কিংবা আইনগত অভিভাবক প্রত্যেকের 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। এরপর হচ্ছে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ কিংবা স্কুল থেকে দেওয়া আইডি কার্ডের ফটোকপি কিংবা অন্য
গ্রহণযোগ্য সার্টিফিকেট লাগবে। এরপর হচ্ছে বাবা মা কিংবা আইনগত অভিভাবকের পরিচয়পত্রের মানে হচ্ছে এনআইডি কার্ডের ফটোকপিটা লাগবে। এরপর হচ্ছে কিংবা তাদের পরিচয়পত্রের প্রমাণ হিসাবে ছবিযুক্ত অন্য যে কোনো ডকুমেন্ট, যেমন হচ্ছে যে চেয়ারম্যান সার্টিফিকেট বা হচ্ছে প্রত্যয়নপত্র বা হচ্ছে যে পাসপোর্টের কপি বা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের কপি ইত্যাদি যে কোনো একটা কিছু হলেই হবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে হিসাব খুলে প্রাথমিকভাবে জমা দেওয়ার জন্য মাত্র 100 টাকা প্রয়োজন হবে, তবে চাইলে বেশি টাকাও জমা করে হিসাব খোলা যাবে। আচ্ছা, তো মোটামুটি এখানে আইডিয়া দিয়েছে তোমাদেরকে কিভাবে তোমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে তোমাদের কী কী জিনিস লাগবে। এরপরে বলা হচ্ছে এবার আসো আমরা একটি ব্যাংক হিসাব অথবা অ্যাকাউন্ট এর একটি নমুনা ফর্মে সাধারণত কী কী থাকে তা জেনে নেই। তো এখানে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এরপরে আমাদের 74 পৃষ্ঠা থেকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলার ফর্মগুলো দিয়েছে, এগুলো তোমাদেরকে ফিল আপ করতে হবে এবং তোমরা জানবে কী কী জিনিস প্রয়োজন। তো ডিয়ার স্টুডেন্টস, এটি ছিল আমাদের 73 পৃষ্ঠা আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই ক্লাসে আমরা তোমাদেরকে দেখাবো তোমাদের জীবন ও জীবিকা বইয়ের 74 পৃষ্ঠা, এরপরে হচ্ছে যে 75 পৃষ্ঠা এবং হচ্ছে যে 76 পৃষ্ঠার যেই ব্যাংকের ফর্মটি দেওয়া হয়েছে এই ফর্মটি তোমরা কিভাবে ফিল আপ করবে এই ক্লাসে আমরা তোমাদেরকে সেটি দেখিয়ে দিব। তো হচ্ছে যে এটি আমরা আমাদের আনসার সেকশানে খুবই সুন্দরভাবে ফর্মটি ফিল আপ করে রেখেছি তোমাদের সুবিধার্থে। এখন আমরা তোমাদেরকে নিয়ে যাব আমাদের আনসার সেকশন, আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি তোমরা যারা নিয়মিত আমাদের ক্লাসগুলো করো, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ দয়া করে আমাদের ক্লাসটিতে আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের 74 পৃষ্ঠার সমাধান, তার মানে হচ্ছে ফর্মের প্রথম পেজটা কিভাবে আমরা সলভ করব এই ক্লাসে আমরা সেটা দেখব। তো প্রথমত এখানে বলা হয়েছে যে ব্যাংকের নাম। তো ব্যাংকের নাম হচ্ছে তুমি যে কোনো ব্যাংকের নাম দিতে পারো। এখানে আমরা ডেমো হিসাবে হচ্ছে যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এই নামটি দিয়েছি। তুমি হচ্ছে যে কোনো একটা ব্যাংকেই তোমার অ্যাকাউন্টটা খুলতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর হচ্ছে শাখা। তো তুমি যেই ব্যাংকের শাখায় তুমি হচ্ছে তোমার অ্যাকাউন্টটা করতে চাও সেই শাখার নামটা এখানে দিতে পারো। আমরা এখানে দিয়েছি যাত্রাবাড়ি ঢাকা, তুমি তোমার মতো করেও দিতে পারো। আচ্ছা, এরপর হচ্ছে তারিখ, যেই তারিখে তুমি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাচ্ছ সেই তারিখটা এখানে তুমি দিয়ে দিবে। তো আমরা দিয়েছি হচ্ছে 10/6/2024। আচ্ছা, এরপরে হচ্ছে যে হিসাব নং, সেটা হচ্ছে ব্যাংক কর্মকর্তারাই মূলত এই অংশটুকু দিয়ে প্রদান করবেন, এটা তোমাকে ফিল আপ করতে হবে না, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে হচ্ছে যে ম্যানেজার হচ্ছে যে ইসলামী ব্যাংক লিমিটেড, এটা হচ্ছে যে যাত্রাবাড়ি শাখা, এটা দিয়েছি আমরা। তো এখানে ম্যানেজার বরাবর হচ্ছে যে কী করতে হয়, একটা আবেদন করতে হয়। তো এটা এখানে আবেদন করা আছে, আমরা আপনার শাখায় একটি হিসাব খোলার জন্য আবেদন করছি, আমার অথবা আমাদের হিসাব সংক্রান্ত ও ব্যক্তিগত বিস্তারিত তথ্য নিম্নে প্রদান করেছি। আচ্ছা, তো হচ্ছে যে প্রথম অংশ হিসাব সংক্রান্ত তথ্যাদি। তো এখানে হচ্ছে যে হিসাবের শিরোনাম বাংলায়। তো হচ্ছে যে তুমি যে অ্যাকাউন্টটা খুলতেছো তোমার নাম হবে প্রথমত, এখানে 1 নম্বরে হচ্ছে যে কি তোমার নাম হবে, তুমি কোন ব্যক্তি ব্যাংক অ্যাকাউন্টটি খুলতেছো। তো এখানে হচ্ছে যে তোমার নামটি ইংরেজিতে লিখতে হবে। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেটি বলা হয়েছে হিসাবে প্রকৃত টিক দিন। আচ্ছা, এই হিসাবটা কেমন হবে, সেটা হচ্ছে চলতি হিসাব হবে নাকি হচ্ছে যে এসএনডি হবে নাকি হচ্ছে এফসি হবে নাকি অন্যান্য হবে নাকি সঞ্চয় হিসাব হবে। তো যেহেতু আমাদের স্কুল ব্যাংকিংয়ে আমরা সঞ্চয় হিসাবটাই করে থাকি, আমরা হচ্ছে সঞ্চয়ের জায়গায় টিক দিব। আচ্ছা, এরপর হচ্ছে যে মুদ্রায় টিক দিন, সেটা হচ্ছে টাকায় কি এটা জমা হবে নাকি ডলার হবে না ইউরোতে হবে না অন্যান্য। তো এটা হচ্ছে টাকায় হবে, আমরা টাকায় টিক দিলাম। এরপর হচ্ছে হিসাব পরিচালনা পদ্ধতি এককভাবে, এটা কি আপনি এককভাবে দিবেন নাকি যৌথভাবে দিবেন না অন্যান্য। তো আমরা যেহেতু এককভাবে পরিচালনা করবো আমরা হচ্ছে এককভাবেই এই জায়গাটায় ঠিক দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে প্রাথমিক জমার পরিমাণ, প্রাথমিক কত টাকা জমা করবে সেটা হচ্ছে যে এখানে 1000 টাকা দিয়েছে, আমরা এখানে ডেমো দিয়েছি 1000, তুমি চাইলে তোমার মতো করো এই ক্যাপিটালটা দিতে পারো, কোনো অসুবিধা নাই। আচ্ছা, এরপর হচ্ছে দ্বিতীয় অংশ হচ্ছে যে ব্যক্তিগত তথ্যাদি। দ্বিতীয় অংশ হচ্ছে যে আবার হচ্ছে যে তুমি তোমার নামটা দিতে হবে আব্দুর রহমান, আমরা এখানে ডেমো দিয়েছি, তুমি চাইলে তোমার মতো করে দিতে পারো। এরপর হচ্ছে ইংরেজিতে দিতে হবে, ইংরেজিতে নামটি লিখতে হবে। এরপর হচ্ছে তোমার জন্ম তারিখটি দিতে হবে। এরপর হচ্ছে তোমার বাবার নাম দিতে হবে। এরপর হচ্ছে যে তোমার মায়ের নাম দিতে হবে। তারপরে হচ্ছে যে 5 এবং 6 নাম্বার। তো 5 এবং 6 নাম্বার আমাদের এই পৃষ্ঠা জায়গা হয়নি, সেজন্য আমরা এটা এখানে দিয়ে নিই। আমরা হচ্ছে যে এটা এখানে রেডি করেছি, যে হচ্ছে যে 5 নাম্বার এখানে বলা হয়েছে যে জাতীয়তা কি হবে, জাতীয়তা আমরা দিয়েছি বাংলাদেশি। আর 6 নাম্বারে বলা হয়েছে যে লিঙ্গ কি, লিঙ্গ আমরা দিয়েছি হচ্ছে যে পুরুষ।
তো এটা হচ্ছে যে আমাদের ৭৪ পৃষ্ঠায় তোমাদেরকে যে ফর্মটি দিয়েছে সেই ফর্মটি, তার মানে এই ফর্মের ব্যাংক অ্যাকাউন্টের ফর্মের প্রথম অংশ। এখন আমরা দেখব ব্যাংক অ্যাকাউন্ট ফর্মের দ্বিতীয় অংশ, যেটি হচ্ছে যে তোমাদের জীবন ও জীবিকা বইয়ের ৭৫ পৃষ্ঠার মধ্যে দেওয়া হয়েছে। তো এখানে বলা হয়েছে যে হিসাবধারী বিদেশি নাগরিক হলে ভিসা সহ পাসপোর্টের কপি আবশ্যিকভাবে গ্রহণ করতে হবে। আচ্ছা, এরপরে বলা হয়েছে ৭ নম্বরে রেসিডেন্স স্ট্যান্ডার্ড টিক দিন। সেটা হচ্ছে রেসিডেন্ট, নন রেসিডেন্ট প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যাংক কর্তৃক গাইড লাইসেন্স ফর ফরেন এক্সচেঞ্জেস। এরপরে হচ্ছে তোমাদেরকে ফিল আপ করতে হবে ৮ নম্বর শিক্ষা প্রতিষ্ঠানের নাম, তুমি কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ো। তো আমরা এখানে দিয়েছি যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল, তোমরা চাইলে তোমাদের মতো করে একটি তোমার স্কুলের নাম দিতে পারো। এরপর হচ্ছে অর্থের উৎস। অর্থের উৎস কি? তোমার অর্থের উৎস হচ্ছে কি দৈনিক হাত খরচ, টিফিন বাবদ বা হচ্ছে উপবৃত্তি বাবদ যে টাকা পাও সেটাই হচ্ছে তোমার অর্থের উৎস, সেখান থেকেই তুমি জমা করো। এরপর হচ্ছে তোমার ঠিকানা। তো আমরা এখানে দিয়েছি যে একটা ডেমো হচ্ছে যে ঠিকানা দিয়েছি, তোমরা চাইলে তোমাদের মতো করো একটি ঠিকানা দিতে পারো। আমরা এখানে দিয়েছি হোল্ডিং নাম্বার দিয়েছি, এরপরে পোস্ট অফিস দিয়েছি, এরপরে ঢাকা। আচ্ছা, এরপর হচ্ছে যে মোবাইল নাম্বার। তো যেহেতু তুমি মোবাইল ব্যবহার করবে না, এখানে হচ্ছে তোমার অভিভাবকদের যে কোনো একজনের একটি মোবাইল নাম্বার তুমি এখানে দিয়ে দিবে। আচ্ছা, এরপর হচ্ছে যে ইমেল। তো যদি ইমেল থাকে তাহলে হচ্ছে একটা ইমেল দিয়ে দিবে, অথবা এটা না দিলেও কোনো অসুবিধা নাই। এরপরে স্থায়ী ঠিকানা, তোমার যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে তুমি হচ্ছে যে এখান থেকে দেখে দেখে এটাও ফিল আপ করে দিতে পারবে। এরপরে মোবাইল নাম্বারটাও ঠিক সেম, ইমেল অ্যাড্রেসটিও ঠিক সেমভাবে দিতে পারবে। আচ্ছা, এরপর হচ্ছে এখানে আর তোমার কোনো কাজ নাই। এখানে বলা হয়েছে যে হিসাবধারী একাধিক হলে প্রত্যেকের এবং হিসাবধারী নাবালক হলে হিসাবধারীর অভিভাবক বাবা অথবা মা অথবা অন্য আইনগত অভিভাবক এর ব্যক্তি সংক্রান্ত তথ্যাদি পৃথকভাবে দ্বিতীয় অংশে বা হচ্ছে যে দ্বিতীয় অংশের সংশ্লিষ্ট হিসাবে যুক্ত করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার এখানে পরিচয়পত্র দিতে হবে। পরিচয়পত্র মানে হচ্ছে তোমার জন্ম নিবন্ধন যে অনলাইন কার্ডটি আছে, ওই অনলাইন কার্ডের নাম্বারটি হচ্ছে যে এখানে দিয়ে দিতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে অথবা যদি তোমার এটা না থাকে তারপর হচ্ছে পাসপোর্ট নাম্বার অথবা অন্যান্য নির্দিষ্ট উল্লেখ করতে হবে। তো আমরা এখানে দিয়েছি নাই, তার মানে পাসপোর্ট নাই, সেই জন্য আমরা এটা নাই দিয়েছি। আচ্ছা, এরপরে হচ্ছে যে এখানে আমরা দিয়েছি যে হাসান, তারপরে হচ্ছে যে আমরা এখানে তার হচ্ছে যে পরিচয়পত্র নাম্বারটা দিয়েছি, এরপরে হচ্ছে জন্ম তারিখটা দিয়েছি, এরপর হচ্ছে যে হাসান, মোহাম্মদ হাসান, এটার হচ্ছে যে কি আমরা হচ্ছে যে তারিখটা দিয়েছি। সো ডিয়ার স্টুডেন্টস, এটি ছিল হচ্ছে যে ৭৫ পৃষ্ঠার মধ্যে যে ফর্মটি দিয়েছে সেটি পূরণ করার সিস্টেম। এখন আমরা দেখব হচ্ছে যে তোমাদের শেষ অংশ, ফর্মটির শেষ অংশ যেটি হচ্ছে ৭৬ পৃষ্ঠার মধ্যে দেওয়া হয়েছে, এটা কিভাবে ফিল আপ করবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে আমি অথবা আমরা এই হিসাবের অর্থ আমার অথবা আমাদের মৃত্যুর পর নিম্নে বর্ণিত ব্যক্তি অথবা ব্যক্তিগণকে প্রদানের জন্য মনোনীত করলাম। তার মানে হচ্ছে যে এই ব্যাংকের অ্যাকাউন্টধারী ব্যক্তি যদি মারা যায় তাহলে হচ্ছে তার টাকাটা যেন অন্য পরিবারের অন্য কেউ তুলতে পারে, সেজন্য তাকে এখানে মালিক বানিয়ে দিয়ে যাওয়া। আমি অথবা আমরা উল্লেখিত মনোনয়ন যে কোনো সময় বাতিল বা পরিবর্তনের অধিকার সংরক্ষণ করি। আচ্ছা, আমি অথবা আমরা এই মর্মে আরও সম্মতি জ্ঞাপন করছি যে আমার অথবা আমাদের এই নির্দেশনা মোতাবেক ব্যাংক অর্থ প্রদান করবে এবং অর্থ পরিশোধ করা হলে সংশ্লিষ্ট আমানত সম্পর্কিত যাবতীয় দায় পরিশোধ হয়েছে বলে গণ্য হবে। আচ্ছা, নমিনি তার মানে হচ্ছে যে আপনার অপোজিটে যে ব্যক্তি আপনার টাকাটা কি করতে পারবে, তুলতে পারবে, তার নাম। তো আমরা এখানে দিয়েছি নমিনির নাম দিয়েছি মোহাম্মদ আহাদ, এটা হচ্ছে ভাই দিয়েছি, ভাইয়ের নাম। আচ্ছা, তারপরে হচ্ছে যে তার জন্ম তারিখ দিয়েছি এখানে, এরপর হচ্ছে যে হোল্ডিং নাম্বার দিয়েছি, পরিচয়টা দিয়েছি, তারপর হচ্ছে যে শতকরা হার মানে সে শতকরা কত পার্সেন্ট তুলতে পারবে। তো এখানে আমরা দিয়েছি 100%, মানে সবটুকুই তুলতে পারবে। আর হচ্ছে হিসাবদারির সাথে সম্পর্ক, হিসাবদারির সাথে তার সম্পর্ক হচ্ছে কি ভাই, সে ভাই। এরপর হচ্ছে যে জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার অথবা জন্ম নিবন্ধন নাম্বার অথবা নির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে। তো এটা হচ্ছে যে আমরা জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়েছি। আচ্ছা, এরপর হচ্ছে নমিনি যদি নাবালক হয় তার অথবা তাদের নাবালক থাকা অবস্থায় হিসাবদারিগণের মৃত্যুর ক্ষেত্রে ব্যাংকে কোম্পানিগত 1991 এর 103(2) এর অনুযায়ী নমিনির পক্ষে আমানতের অর্থ গ্রহণকারী তথ্য জাকারিয়া, সেটাও হচ্ছে যে আমরা যে ব্যক্তি দিয়েছি এই যে ব্যাংক অ্যাকাউন্ট খুলতেছে এ হচ্ছে যে মোহাম্মদ জাকারিয়া, এটা হচ্ছে যে ওর আরও একজন ভাই।
তো হচ্ছে যে ওই নমিনি, এই নমিনির যদি না থাকে, এই নমিনির অ্যাবসেন্সে হচ্ছে যে এই নমিনি টাকাটা তুলতে পারবে। আচ্ছা, এরপর হচ্ছে হোল্ডিং নাম্বার এবং হচ্ছে যে ঠিকানাটা দিয়েছি, এরপরে এর পরিচয়পত্র নাম্বারটা দিয়েছি। এ কী হয় সম্পর্কে, এটা হচ্ছে যে ভাই হয়, আগের নমিনির সাথে এর সম্পর্কে ভাই হয়। আচ্ছা, এরপরে হচ্ছে যে ঘোষণা ও স্বাক্ষর। এরপর হচ্ছে আমি অথবা আমরা সজ্ঞানে ঘোষণা করছি যে উল্লেখিত তথ্যাদি সত্য, আমি অথবা আমরা ব্যাংকের চাহিদা মোতাবেক প্রয়োজনীয় তথ্য দলিলাদি সরবরাহ করব। এরপর আবেদনকারীর নাম হচ্ছে যে তোমার নাম দিতে হবে, যে ব্যাংক অ্যাকাউন্ট খুলতেছে তার নাম। এরপর হচ্ছে যে স্বাক্ষর। তো স্বাক্ষরের জায়গায় এখানে আমাদের এখানে ভুল টাইপিংয়ের কারণে এটা আরমান হয়ে গেছে। এটা হচ্ছে যে এই ব্যক্তির আব্দুর রহমান হবে, আব্দুর রহমানের স্বাক্ষরটি হবে। আচ্ছা, এরপর হচ্ছে যে তারিখ, যে তারিখে ব্যাংক অ্যাকাউন্ট খুলতেছে ওই তারিখটা দিবে, দেওয়ার পরে এই। আর এখানে হচ্ছে অভিভাবকের স্বাক্ষর, সেটা হচ্ছে যে মোহাম্মদ জাকারিয়া মাহমুদ, যে কোনো একজন অভিভাবক যে নিয়ে আসছে তাকে ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য ওর হচ্ছে যে স্বাক্ষরটি হবে। সো ডিয়ার স্টুডেন্টস, এই ক্লাসে আমরা দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে কিভাবে একটি ব্যাংকের ফর্ম খুব সহজভাবে ফিল আপ করা যায়। তারপরেও যদি তোমাদের বোঝার মধ্যে কোনো গ্যাপ থাকে তাহলে হচ্ছে তোমরা ব্যাংকে নির্দিষ্ট যে কর্মকর্তা আছেন ওনার থেকে পরামর্শ নিয়েও তোমরা এটা ফিল আপ করতে পারবে, জিজ্ঞেস করে করে, কোনো অসুবিধা নেই। তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের ব্যাংকের ফর্ম ফিল আপ করার ক্লাসটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য। এখন আমরা আলোচনা করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের 77 পৃষ্ঠা নিয়ে। তো চলো বন্ধুরা, আমরা দেখি 77 পৃষ্ঠার মধ্যে কি বলা হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একদম টপে বলা হয়েছে সঞ্চয় থেকে স্বপ্ন পূরণ, মানে হচ্ছে সঞ্চয় করার পর তুমি ওই টাকা দিয়ে স্বপ্ন পূরণ করতে পারবে এমন কিছু। তো এখানে বলা হয়েছে যে উষা চাকমার ভীষণ ফুটবল প্রীতি, টিমে সে খুব ভালো খেলে, সে খাবার না খেয়ে একদিন কাটাতে পারে, কিন্তু ফুটবল না খেলেও একদিনও থাকতে পারে না। আচ্ছা, সে সপ্তাহে একদিন 1.5 কিলোমিটার পায়ে হেঁটে দূরে শহরের খেলার মাঠে ফুটবল ক্লাবে খেলতে যায়। বাড়িতে খেলার জন্য তার কোনো ফুটবল নেই কোনো খেলার বুট কিংবা নি প্যাড। খেলতে গিয়ে প্রায় ব্যথা পেয়ে বাড়িতে ফিরে ব্যথা নিয়ে সে রাত জাগে, পড়ালেখা করে এবং সকালে উঠে স্কুলের পথে যাত্রা করে। স্কুলও খুব কাছে নয়, সেই পাহাড়ের উপর। ব্যথা নিয়ে এতটা পথ হেঁটে আসা যাওয়া করা খুবই কষ্টকর, কিন্তু আঁকাবাঁকা এই পাহাড়ি পথে রিক্সা ভ্যানের ও চলাচল নেই। ওর বন্ধুদের দুজনের সাইকেল আছে, ওরা পালা করে এক একজনকে লিফট দেয়। একদিন উষা ওর বন্ধু রনির সঙ্গে সাইকেলে যেতে যেতে জানতে চাইল তার সাইকেল কেনার বৃত্তান্ত। ওর গল্প শুনে উষা খুব অনুপ্রাণিত হলো এবং সে ঠিক করলো রনির মতো আর্থিক ডায়েরি অনুসরণ করে অর্থ সঞ্চয় করবে এবং তার স্বপ্নের ফুটবল বুট এবং আর হচ্ছে যে ফুটবল খেলার সামগ্রী কেনার জন্য একটি আর্থিক পরিকল্পনা শুরু করবে। যেই ভাবা সেই কাজ, উষা টাকা জমাতে লাগলো ব্যাংকে। বছর না ঘুরতেই তার জমানো টাকায় সে কিনে ফেললো তার মনের খিদে মেটানো সামগ্রীগুলো। উষার খুশি আর ধরে না, কী যে আনন্দ লাগতেছে তার, নিজের সঞ্চয় দিয়ে স্বপ্ন পূরণের এত সুখ আমরাও পারি। উষার মতো নিজেদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলতে, তাই চলো সবাই ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমাই, আমার প্রয়োজন আমি মেটাই, এরকম একটি স্লোগান দিয়েছে এখানে। আচ্ছা, এরপর হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটি চক দিয়েছে। তো মোটামুটি হচ্ছে যে আমাদের 77 পৃষ্ঠার মধ্যে এই চকটি ফিল আপ করাটাই হচ্ছে যে আমাদের কাজ। আর এই চকটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। সো ডিয়ার স্টুডেন্টস, এখনও হচ্ছে তোমাদেরকে নিয়ে যাবো আমাদের আনসার সেকশনে। আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের কোনো উপকার আসে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের 77 পৃষ্ঠার সমাধান। তো এখানের মধ্যে বলা হয়েছে যে এই অধ্যায়ে আমরা যা যা করেছি টিক চিহ্ন দাও। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কাজসমূহ কি কি কাজ দিয়েছে। এখানে কাজ দিয়েছে হচ্ছে প্রথমত নিজে আয় ও ব্যয়ের হিসাব করা। আচ্ছা, নিজে আয় এবং ব্যয়ের হিসাব করা এটা হচ্ছে যে করতে পারিনি, তারপর হচ্ছে যে আংশিক করেছি, ভালোভাবে করেছি। আচ্ছা, এরপর হচ্ছে আর্থিক ডায়েরি লিখন, এটা হচ্ছে যে আংশিক করেছি। এরপর হচ্ছে আত্মজিজ্ঞাসার মাধ্যমে নিজের বদঅভ্যাস ও বিলাসিতা চিহ্নিত করা, এটা হচ্ছে যে ভালোভাবে করেছি। এরপর হচ্ছে সঞ্চয় সংরক্ষণের উপায় অনুসন্ধান বিষয়ক দলগত কাজে অংশগ্রহণ, এটা হচ্ছে আংশিক করেছি। এরপরে শপিং গেমের মাধ্যমে সঞ্চয় অনুশীলন, এটা হচ্ছে যে আমরা কি করিনি, করতে পারিনি। এরপর হচ্ছে কিছু কেনার জন্য আর্থিক পরিকল্পনা প্রণয়ন, এটা হচ্ছে যে ভালোভাবেই করেছি। এরপর হচ্ছে যে আর্থিক পরিকল্পনার পোস্টার তৈরি, এটা হচ্ছে যে আমরা আংশিক করেছি। এরপর হচ্ছে বিশেষ কর্মসূচির জন্য প্রজেক্টের কাজে অংশগ্রহণ, এটা হচ্ছে করতে পারিনি। স্কুল ব্যাংকিংয়ের ফর্ম পূরণ, এটা হচ্ছে ভালো
ভালোভাবে করেছি। এরপর হচ্ছে স্কুল ব্যাংকিংয়ের হিসাব খোলা ও পরিচালনা করা, এটা হচ্ছে যে আমরা করেছি, আংশিক করেছি। এরপর হচ্ছে যে মোট স্কোর হচ্ছে যে 30। এরপরে তোমার প্রাপ্ত স্কোর, শিক্ষকের মন্তব্য, শিক্ষক তোমার হচ্ছে প্রাপ্ত স্কোরটা দিবে, এরপর হচ্ছে তিনি একটা মন্তব্য এখানে লিখবেন। তো মোটামুটি হচ্ছে যে এখানে এটি হচ্ছে যে তোমার কি কি কাজ, এই অনুশীলনীতে তুমি কি কি কাজ করেছো সেই বিষয়ে হচ্ছে তোমাকে টিক দিতে হবে এবং তোমাকে সেটা ফিল আপ করতে হবে। তো মোটামুটি এটাই ছিল আমাদের 77 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের 78 পৃষ্ঠা নিয়ে, যেটি হচ্ছে যে আমাদের এই অধ্যায়ের একদম শেষের পৃষ্ঠার কাজ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে প্রথমত দিয়েছে হচ্ছে তোমার প্রাপ্তি দিয়েছে। এরপরে বলা হয়েছে তুমি যা পেলে তা নিয়ে তোমার মনের অবস্থা চিহ্নিত করো। মানে হচ্ছে শিক্ষক তোমাকে যেই স্কোরটা দিয়েছে এটি নিয়ে আসলে তোমার মনের অনুভূতি কী, সেটা হচ্ছে একদম ভালো লাগছে না, অধ্যায়ের প্রতিটি বিষয় সম্পর্কে আমার জানা খুব জরুরি। তার মানে হচ্ছে তুমি ভালো স্কোর করতে পারোনি, তখন হচ্ছে তুমি এভাবে মন খারাপের একটি হচ্ছে যে রিয়েক্ট দিতে পারো। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমার ভালো লাগছে কিন্তু অধ্যায়ের প্রতিটি বিষয় সম্পর্কে আরও বিস্তারিত জানা প্রয়োজন। সেটা হচ্ছে তোমার মানে আংশিক ভালো লেগেছে, সেই জন্য পুরোপুরি হাসি দাও নাই, তবে হচ্ছে যে আংশিক হাসি দিয়েছ। এরপর হচ্ছে যে আমার বেশ ভালো লাগছে, কাজগুলো নিয়মিত চর্চা আমি অব্যাহত রাখবো। তার মানে হচ্ছে তুমি এখানে খুশি, এটা হচ্ছে স্মাইলিং একটা রিয়েক্ট। আচ্ছা, এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে খুবই চমৎকারভাবে মানে প্রচুর পরিমাণ হাসতেছে। এরপরে বলা হয়েছে সবসময় সবাই মিলে এমন হাসি হাসতে চাই, মানে হচ্ছে যে পুরো হচ্ছে যে অট্ট হাসিতে আমরা মেতে থাকতে চাই। তো এখানে বলা হয়েছে সুতরাং এভাবে হাসতে হলে এই অধ্যায়ে যে বিষয়গুলো আমাকে আরও ভালোভাবে জানতে হবে তা লেখো। মানে হচ্ছে যে এইভাবে হাসতে হলে আমাকে এই অধ্যায়ে আর কি কি বিষয় জানতে হবে সেটা হচ্ছে আমাকে এখানে লিখতে হবে। তবে আমি তোমাদেরকে বলবো যে না, এরকম হাসার দরকার নেই, তাহলে হচ্ছে তোমাদেরকে আরও শিখতে হবে। তো হচ্ছে যে আমি যেভাবে ফাঁকিবাজ তোমরা সেভাবে ফাঁকিবাজ হও, কোনো অসুবিধা নেই। তো হচ্ছে যে এখানে কি লিখতে হবে সেটা হচ্ছে আমরা আমাদের আনসার সেকশনে রেডি করে রেখেছি। এরপর আমরা দেখি এখানে বলা হয়েছে যে কাজগুলো নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে তা লেখো। হচ্ছে যে এটি হচ্ছে যে ডিয়ার স্টুডেন্টস, এটি হচ্ছে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। এখন তোমাদেরকে সেখানে নিয়ে সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছে যদি আমাদের ক্লাসগুলো তোমাদের কোনোভাবে কোনো উপকারে আসে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে যে আমাদের 78 পৃষ্ঠার সমাধানটুকু। তো আমরা এখানে দিয়েছি যদি তোমরা এইরকম হাসতে চাও তাহলে তোমাদেরকে আরও কী কী শিখতে হবে, সেটা হচ্ছে যে কীভাবে সঞ্চয় করব এই জিনিসটা শিখতে হবে। সঞ্চিত টাকা, আর্থিক পরিকল্পনা এটা আরও ভালোভাবে শিখতে হবে। সঞ্চিত টাকা জমাকরণ এটা আরও ভালোভাবে শিখতে হবে। তাহলেই তুমি হচ্ছে যে এরকম হাসতে পারবে, যেমন হচ্ছে তুমি এইভাবে একটা স্মাইল দিতে পারবে। ওকে, আর যদি তুমি এগুলো না শিখো তাহলে হচ্ছে তুমি এভাবে স্মাইল দিতে পারবে না। তোমাকে থাকতে হবে কীভাবে, এই যে এভাবে থাকতে হবে, এভাবে মন খারাপ করে থাকতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটি হচ্ছে তোমাদের 78 পৃষ্ঠার জোকস। ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।